সো এভরিওয়ান, আমার মনে হয় যে আমরা ভালো সময় ওয়েট করলাম। মোটামুটি যারা জয়েন করে ফেলছে, তাহলে আমরা সেশনটা শুরু করি। ফার্স্ট অফ অল, লেট মি গিভ ইউ আ ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট মাইসেলফ। আই এম রাকিবুল হাসান। আই এম রাইট নাও ওয়ার্কিং উইথ শান্তা সিকিউরিটিজ। Professionally, I am a CFA charter holder. I did my MBA from IBA. So today's session we will be discussing about stock and bond valuation in the context of Bangladesh. এই সেশনটার মধ্যে আমরা আসলে শুরুতে যে জিনিসটা করব, যে প্রেজেন্টলি স্টক মার্কেটের কন্ডিশন কেমন, এটার একটা ব্রিফ ওভারভিউ দিয়ে শুরু করব। তারপর আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমরা যখন থিওরিটিক্যালি পড়াশোনা করি, তখন আসলে স্টক ভ্যালুয়েশনটা কিভাবে করি, এর সাথে থিওরিটিক্যাল ভ্যালুয়েশনের সাথে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে যাই, তখন কি ধরনের চ্যালেঞ্জেস গুলা ফেস করতে হয়। সিমিলারলি আমরা বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রেও সেম ফ্রেমওয়ার্ক ফলো করব। তো বিফোর গোয়িং ফার্দার, আপনাদের মধ্যে একজন একটু আমাকে বলবেন যে আপনারা এখন আসলে মানে কোন ইয়ারের ক্লাস করতেছেন, বা এটা কোন মেজরের পার্ট হিসেবে এই ক্লাসটা নেওয়া হচ্ছে। Sir, we're in our fourth year and Okay. we're all finance majors. This is part of the corporate finance course. So this is one of the major subject, right? Yes, sir. ওকে, গ্রেট। তার মানে আপনারা মোটামুটি বিভিন্ন ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন যে সাবজেক্ট গুলো অলরেডি আপনাদের এগুলার সাথে ইয়া আছে আর কি, পরিচিতি আছে। সো তাহলে আমাদের জন্য সেশনটা ইনফ্যাক্ট ইজি হবে আর কি, আমরা আস্তে আস্তে আগাইলে বুঝতে পারবো আর কি। সো মুভিং ফরওয়ার্ড, আপনারা কি আমার স্ক্রিন শেয়ারিংটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন, আমার যে Yes, পাওয়ার sir. পয়েন্ট? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা সামনে আগাই। সো if we start about Bangladesh capital market, আমাদের ক্যাপিটাল মার্কেট বেসিক্যালি কম্পোজেস অফ টু মেইন প্রোডাক্টস। একটা হচ্ছে হলো ইকুইটি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ বন্ড। তো উইথিন দা ইকুইটির মধ্যে আমরা যদি দেখি, তাহলে কি ধরনের প্রোডাক্ট গুলা বাংলাদেশ ইকুইটি মার্কেটে অ্যাভেলেবল। ওয়ান ইজ ইকুইটি মধ্যে অর্ডিনারি শেয়ারস, যেটা আমরা আর কি মেইনলি মানে শেয়ার বলি পপুলারলি। দেন উই হ্যাভ ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড। ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড ইজ অ্যান ইনডিরেক্ট ফর্ম অফ ইকুইটি, যেখান থেকে পুল অফ মানি কালেক্ট করা হয় এবং একজন প্রফেশনালি ম্যানেজ পোর্টফোলিও, প্রফেশনালি কোয়ালিফাইড বা হচ্ছে একজন ক্যাপিটাল মার্কেট যিনি স্কিল ফান্ড ম্যানেজমেন্টে এরকম কেউ ম্যানেজ করে। তো এট দিস পয়েন্ট যদি আমরা বলি যে অর্ডিনারি শেয়ার এবং হচ্ছে হলো ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, আমাদের ক্যাপিটাল মার্কেট মেইনলি হচ্ছে এই অর্ডিনারি শেয়ার, যেটা এটার ট্রেডিংটাই বেসিক্যালি সবচেয়ে বেশি হয়। তার মানে টোটাল মার্কেটের আসলে এটাই হচ্ছে 95% যে শেয়ার। ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডটা আসলে আমাদের দেশে বিভিন্ন ধরনের ইরেগুলারিটিস বা এই ধরনের প্রবলেম গুলার কারণে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডটা আস্তে আস্তে রেগুলেটর ফেজ আউট করার অ্যানাউন্সমেন্ট করছে। গোয়িং ফরওয়ার্ড আর দেয়ার উইল নট বি এনি ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, নিউ ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড ইন বাংলাদেশ। রাইট নাও যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড গুলো অপারেট করতেছে, এটা আস্তে আস্তে যখন মেয়াদ শেষ হবে, অথবা হচ্ছে একটা নিউ রেগুলেশন আসছে যে মার্কেট প্রাইস এবং হচ্ছে হলো এর এনএভির সাথে যদি খুব বেশি ডিফারেন্স হয়, তাহলে একটা সময় পরে এগুলা লিকুইডেশন হবে। সো এট দিস পয়েন্ট, নট অনলি ইন বাংলাদেশ, গ্লোবালি ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড এটা মোটামুটি বাদ হয়ে যাচ্ছে। তো গোয়িং ফরওয়ার্ড আস্তে আস্তে বাংলাদেশেও এই প্রোডাক্টটা থাকবে না। Now moving to the হচ্ছে debt, within the debt we have like corporate bonds, then we have debentures and we have treasury bonds. এই তিনটা প্রোডাক্টের মধ্যে আমাদের সবচেয়ে ভালো বা সবচেয়ে পপুলার প্রোডাক্ট রাইট নাও হচ্ছে হলো ট্রেজারি বন্ড, অলদো রিলেটিভলি নিউ ইন দ্য ক্যাপিটাল মার্কেট কন্টেক্সট। যে এটা ক্যাপিটাল মার্কেটে বাইং এন্ড সেলিং করা যায়, এই প্রসিডিউরটা খুব বেশি দিন হয় না চালু হয়েছে। অ্যান্ড
bonds and debenture bond corporate bond market is relatively active, বাট এখানে মোস্টলি হচ্ছে হলো আমাদের ব্যাংক গুলা পারপেচুয়াল বন্ড ইস্যু করে, এগুলা তেমন একটা ট্রেড হয় না। আর ডিবেঞ্চার এটা আমাদের দেশে এগেন এটা একটা ডেড প্রোডাক্ট। এটা হচ্ছে হলো 1990 সালে 1990s-এ কিছু ডিবেঞ্চার লিস্টেড হয়েছিল, ডিবেঞ্চারের থ্রুতে যে টাকাগুলো নেওয়া হয়েছিল এগুলা আর ফেরত দেয় না। তো ইফেক্টিভলি এটা জাস্ট শুধু পেপারে আছে যে ক্যাপিটাল মার্কেটে আছে, বাট ইট ইজ অলসো এ ডেড প্রোডাক্ট। এই যে যে স্লাইডটা ডিসকাস করলাম, এতটুকুর মধ্যে আপনাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে, বা ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস? কেউ একজন একটু রেসপন্ড করলে আর কি আমাদের জন্য সুবিধা হবে আর কি, তাইলে ইট উইল বি লাইক একটু ইন্টারেক্টিভ হবে। সেলাই মুভ টু দা নেক্সট স্লাইড, বা এতটুকু আপনারা বুঝতে পারছেন? Yes, sir. ওকে, মুভিং টু দা হচ্ছে নেক্সট সেকশন। যদি আমরা দেখি যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে লাস্ট আমাদের হচ্ছে হলো লাস্ট ইয়ার ক্যাপিটাল মার্কেটের মুভমেন্টটা কেমন ছিল, এটা যদি আমরা দেখতে চাই তাহলে বেসিক্যালি মার্কেট মুভমেন্টটা ট্র্যাক করা হয়েছিল ডিএসইএক্স ইন্ডেক্সের মাধ্যমে। ডিএসইএক্স ইন্ডেক্স কি? এই জিনিসটা হচ্ছে টোটাল মার্কেটের সবচেয়ে হচ্ছে হলো ক্লোজেস্ট রিপ্রেজেন্টেশন। এই ইন্ডেক্সের পজিটিভ চেঞ্জ মানে কি? ইন্ডেক্সের পজিটিভ চেঞ্জ মানে হচ্ছে হলো যে ইন্ডেক্সটা হচ্ছে হলো বাড়তেছে, অর্থাৎ এই বাজারে যে শেয়ার গুলা ট্রেড হচ্ছে এই শেয়ার গুলার প্রাইস আস্তে আস্তে বাড়তেছে। আর এই ইন্ডেক্সটা নেগেটিভ মুভমেন্ট মানে হচ্ছে হলো যে বাজারে যে শেয়ার গুলা ট্রেড হচ্ছে এই শেয়ারের প্রাইসটা কমতেছে। তো আমরা আসলে ডিএসইএক্স এর যে চেঞ্জটা এটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে হলো এই যে যে ইয়েলো লাইনটা আছে এর থ্রুতে, এবং হচ্ছে হলো অ্যাসোসিয়েটেড টার্নওভার, অর্থাৎ টার্নওভারও বাজারের মুভমেন্টের একটা ইন্ডিকেটর। তো এই টার্নওভারটা আমরা হচ্ছে গ্রে যে এরিয়াটা আছে এটা তারা রিপ্রেজেন্ট করতেছি। তো অ্যাজ মানে ক্যান বি ইমপ্লাইড যে যখন বাজার হাই বা ইন্ডেক্সটা আস্তে আস্তে বাড়া শুরু করে তখন কিন্তু হচ্ছে হলো পার্টিসিপেশন বেড়ে যায় বা ইনভেস্টরদের ইন্টারেস্ট বেড়ে যায়। আবার ইন্ডেক্স কমার সময় কিন্তু টার্নওভারটা আস্তে আস্তে কমে যায়। তো বিভিন্ন ফ্যাক্টর আসলে ইন্ডেক্সকে ইম্প্যাক্ট করে। তো একটা বড় ফ্যাক্টর বা বিভিন্ন ফ্যাক্টরই ইম্প্যাক্ট করে, বাট হচ্ছে হলো এখানে যে ব্রড যে ইম্প্যাক্টফুল ফ্যাক্টর গুলা ছিল ওগুলার একটা সামারি দিয়েছি। তো 2025-এ কেমন ছিল ইন্ডেক্স? ইট বেসিক্যালি এন্ডেড উইথ এ 6.7% নেগেটিভ রিটার্ন। তো ইন্ডেক্সের জানুয়ারি মাসে কিভাবে শুরু হয়েছে যে বিএসইসি, হুইচ ইজ দ্য স্টক মার্কেট রেগুলেটর, দে ফর্ম এ টাস্ক ফোর্স যে টু রিফর্ম দ্য ক্যাপিটাল মার্কেট, এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিছে যে গোয়িং ফরওয়ার্ড যে অ্যামেন্ডমেন্ট গুলো হবে এগুলা টাস্ক ফোর্স প্রপোজ করবে রেগুলেটরের কাছে। দেন হচ্ছে এভাবে মার্কেট সাইড ওয়াইজ ট্রেড হচ্ছিল, কোনো সময় বাড়তেছিল কোনো সময় কমতেছিল। দেন মে মাসে চিফ অ্যাডভাইজার একটা 5 পয়েন্ট ডিরেক্টিভ দিছে যে গোয়িং ফরওয়ার্ড ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের জন্য কি কি করা উচিত, এটা তার সাইড থেকে আছে। একটা 5 পয়েন্ট ডিরেক্টিভ ছিল। তো এই ডিরেক্টিভটার পরে জুন মাসে মার্কেট যখন একটু মোটামুটি বটমের দিকে চলে আসছে তখন হচ্ছে আস্তে আস্তে গুড গভর্ন যে ব্যাংকগুলা এই ব্যাংকগুলা ড্রাইভ একটা র্যালি হয়েছে। এই র্যালিটা স্টার্টিং ফ্রম জুন, ইট কন্টিনিউ টিল হচ্ছে সেপ্টেম্বর 25। সেপ্টেম্বর 25-এ যাওয়ার পরে যেটা হয়েছে যে আস্তে আস্তে পলিটিক্যাল আনসার্টেনটি প্লাস হচ্ছে আমাদের কিছু ব্যাংক যেগুলা ইফেক্টিভলি ডিফল্ট হয়ে গেছিল, এই ধরনের ব্যাংকগুলা প্লাস হচ্ছে ক্যাপিটাল মার্কেট রিফর্মের জন্য যে টাস্ক ফোর্স করছিল তাদেরও রিকমেন্ডেশন গুলা আস্তে আস্তে পেপারে আসা শুরু হয়। তো এই রিকমেন্ডেশন গুলা প্লাস হচ্ছে ব্যাংক গুলা ডিফল্টের যে নিউজ প্লাস পলিটিক্যাল আনসার্টেনটি সবগুলা জিনিসই আসলে ক্যাপিটাল মার্কেটকে ইম্প্যাক্ট করে। তো আস্তে আস্তে ক্যাপিটাল মার্কেটে ইন্ডেক্স ফল হওয়া শুরু হয়। তো সাথে অ্যাকর্ডিংলি হচ্ছে হলো টার্ন ওভারও পড়া শুরু করে, ইনভেস্টররা আস্তে আস্তে একটু ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ফাইনালি নভেম্বর মাসে রিফর্ম কমিশনের রিকমেন্ডেশন এবং হচ্ছে বিএসসিসি কিছু কাজ করে, মেইনলি হচ্ছে আমাদের দেশের নতুন মিউচুয়াল ফান্ড রুল নিয়ে আসে, নিউ মার্জিন রুল ইম্পোজ করে।
প্লাস এট দ্য সেম টাইম পাঁচটা যে ইসলামিক ব্যাংক এগুলাকে ডিসলভ করা হয়। দেন হচ্ছে ডিসেম্বর মাসে ইলেকশন শিডিউলটা অ্যানাউন্স করা হয়। ইন্ডেক্স লাইক হচ্ছে ইয়ার এন্ডে মোটামুটি 4,900 এরকম একটা লেভেলে শেষ হয়। তো দ্যাট ওয়াজ দ্য রিক্যাপ অফ দ্য ইন্ডেক্স মুভমেন্ট ইন 2025. মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট, আমরা যদি নেক্সট স্লাইডটা যাই, তো ইন্ডেক্স আসলে যখন ভালো থাকে, আপনারা এতক্ষণ যেটা দেখতেছিলেন যে ইন্ডেক্স যখন হচ্ছে মোটামুটি মানে নেগেটিভ রিটার্ন দেয় তখন ইন্ডেক্সের টার্নওভার কেমন। অফকোর্স অ্যাজ আই ওয়াজ সেইং যে ইন্ডেক্স যখন হচ্ছে বুলিশ মোমেন্টামে থাকে তখন ডেফিনেটলি টার্নওভার বেশি হয়। যখন হচ্ছে ইন্ডেক্স নেগেটিভ মোমেন্টামে থাকে তখন আসলে ইনভেস্টরদের পার্টিসিপেশনটাও কমে যায়, প্লাস হচ্ছে হলো টার্নওভারটাও অ্যাকর্ডিংলি কমে যায়। তো আমরা যদি দেখি যে বাংলাদেশ স্টক মার্কেট আসলে টার্নওভারটা কিরকম থাকে, তো আমরা মিডিয়ান টার্নওভারটা অ্যারাউন্ড ইট রিমেন্স অ্যারাউন্ড হচ্ছে কত 500 crore মত কি পার ডে, এরকম একটা সময়ের মধ্যে থাকে। যখন এটা পিকে থাকে, আমরা পিক পিরিয়ডে দেখতেছি যে 2021-এ বাংলাদেশ মার্কেটটা মোটামুটি বড় একটা বিগ র্যালি দিছে, 21-22 এরকম সময়। এই সময়টাতে পার ডে তে এভারেজ টার্নওভার প্রায় হচ্ছে হলো 1,500 কোটির কাছাকাছি ছিল, 22-এ প্রায় 900-1,000 কোটির কাছাকাছি ছিল। তো বেসিক্যালি যখন হচ্ছে মার্কেট ভালো পারফর্ম করে তখন হচ্ছে সবাই মার্কেটে টাকা ইনভেস্ট করা শুরু করে। অ্যাকর্ডিংলি মার্কেটের টার্নওভারটা বাড়া শুরু করে। আবার যখন মার্কেট পারফরমেন্স খারাপ হয়ে যায় তখন আসলে ইনভেস্টররা এক্সিট নিয়ে নেয় বা হচ্ছে হলো একটু ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আসলে দেখা যায় যে টার্নওভারটা আস্তে আস্তে কমা শুরু করে। তো রাইট নাও যেহেতু ইন্ডেক্সটা নেগেটিভ রিটার্ন দিচ্ছে, তো মোটামুটি আসলে টার্নওভারটা যে লেভেলে থাকা উচিত তার থেকেও খুব ডিপ্রেসড মোডে আছে। নাও মুভিং টু মার্কেট ভ্যালুয়েশন লেভেল। বেসিক্যালি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন বা কোন সময় স্টক মার্কেট থেকে এক্সিট নিবেন, এটার একটা বড় ইন্ডিকেটর হচ্ছে হলো যে মার্কেটের ভ্যালুয়েশনটা কেমন। তো এট দিস পয়েন্ট আমরা যদি ভ্যালুয়েশন লেভেল দেখি মার্কেটে, তাহলে দেখা যাবে যে হচ্ছে হলো বাংলাদেশ স্টক মার্কেটের মিডিয়ান পিই সেটা হচ্ছে 14.5। কারেকশন বা ইন্ডেক্স পারফরমেন্স সব মিলায় এট দিস পয়েন্ট আসলে মার্কেটের ভ্যালুয়েশন লেভেলটা তার মিডিয়ান থেকেও নিচে নেমে গেছে। তো আমরা যদি মিন রিভার্সন চিন্তা করি যে 8.8, এটা আসলে মিডিয়ান লেভেলে যাবে আস্তে আস্তে, তাহলে কিন্তু এখান থেকে মার্কেটটা বাড়বে। অন দা আদার হ্যান্ড অন্যভাবে চিন্তা করলে রাইট নাও দা অ্যাসেটস উইথিন দিস স্টক মার্কেট ইজ ভেরি চিপ, বিকজ হচ্ছে ভ্যালুয়েশন লেভেলটা অনেক কমে গেছে আর কি, ডিউ টু হচ্ছে হলো কন্টিনিউয়াস লাইক হচ্ছে নেগেটিভ ট্রেন্ড। সো দিস ইজ দ্য টাইম টু ইনভেস্ট। যদি আমরা উইথিন রিজিয়নের মধ্যে থেকে কম্পারেবল মার্কেটের মধ্যেও দেখি, আমরা আসলে দেখতে পারবো যে বাংলাদেশ স্টক মার্কেটের ভ্যালুয়েশন ওয়াইজ ভেরি লো কম্পেয়ার টু দা আদার মার্কেটস, যেখানে আর কি অনেক হাই ভ্যালুয়েশনে বিভিন্ন শেয়ার ট্রেড হচ্ছে। এটা হচ্ছে ইন্ডেক্সের একটা পারফরমেন্স হিস্টরি, যে ইন্ডেক্সটা আসলে কেমন পারফর্ম করে। তো আমরা ইউজুয়ালি একটা ব্রড ট্রেন্ড দেখতে পারি। মোটামুটি একটা রুলের মধ্যে দেখা যায় যে হচ্ছে হলো যদি 2 ইয়ার ইন্ডেক্স রেট হয় তাহলে 2 বছর পর পর একবার আসলে পজিটিভ হয়ে যায়। মোটামুটি এই ফ্রেমওয়ার্কটা মেনটেন করে আপনি যদি দেখেন শুরু থেকে, যে 2004-5 হচ্ছে 2 বছর রেট ছিল, তারপর 1 বছর ইন্ডেক্স বেড়ে গেছে 87%, তারপর আবার রেট ছিল, আবার 2 বছর বাড়ছে, আবার 2 বছর রেট, এভাবে যদি চিন্তা করেন তাহলে মোটামুটি আমাদের আসলে 2 বছর পর পর একটা ভালো সময় আসে। তো লাস্ট 2 ইয়ার আমাদের আসলে খুব খারাপ সময় গেছে, ইন্ডেক্স পারফরমেন্স ওয়াজ ভেরি ব্যাড। তো মুভিং ফরওয়ার্ড ইট মে ফলোইং দ্য প্রিভিয়াস হিস্ট্রি টার্ন পজিটিভ। এতটুকু আপনারা সবাই বুঝতে পারছেন? আমাদের এই যে এতটুকু পর্যন্ত ডিসকাশন, এই এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ, এটা লাস্ট করতে 2 বছরের সরি যে এত বাজে অবস্থা, ওয়াজ ইট মেইনলি বিকজ অফ দি পলিটিক্যাল আনসার্টেইনটি? ওকে, বেসিক্যালি স্টক মার্কেট ইজ এ লিডিং ইন্ডিকেটর অফ দ্য
ইকোনমি। তো ইকোনমি খারাপ হয় একটা রিজন হচ্ছে হলো পলিটিক্যাল ফ্যাক্টর। তাহলে আপনার ইয়াটা পার্শিয়ালি এক্সপ্লেন করা যায় যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইম্প্যাক্টস দ্য মার্কেট নেগেটিভলি, বাট ইট ইজ নট দ্য অনলি ফ্যাক্টর। হ্যাঁ, ধরেন যদি আমি সামারি করে বলি বা এক লাইনে বলি, এনিথিং দ্যাট অ্যাফেক্টস দ্য প্রফিটেবিলিটি অফ এ কোম্পানি ইম্প্যাক্টস দ্য মার্কেট নেগেটিভলি। তাহলে এখন নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে এমন জিনিস কি কি আছে? তো নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে সে, ধরেন যে আপনার যদি বাংলাদেশি টাকা ডেপ্রিসিয়েট করে তাহলে কোম্পানির প্রফিটেবিলিটি কি বাড়বে না কমবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? কমবে স্যার। কমবে। কেন কমবে? কারণ হচ্ছে মোস্ট অফ দা টাইম আমাদের কিন্তু অধিকাংশ যে লিস্টেড কোম্পানি আছে এদের র ম্যাটেরিয়াল গুলো মোস্টলি ইম্পোর্টেড। তো ইম্পোর্ট কস্ট যখন বেড়ে যাবে তখন হচ্ছে হলো আপনি চাইলেই কিন্তু প্রোডাক্ট প্রাইস মানে ইনস্ট্যান্টলি বাড়ায় এটা পাস থ্রু করতে পারবেন না, আনলেস দ্য প্রোডাক্ট ইজ লাইক হচ্ছে এমন যে যেটা লোকজন কিনবে, মানে ডিমান্ডটা যদি ইনইলাস্টিক না হয় তাহলে সাথে সাথে তো প্রোডাক্ট র মেটেরিয়াল প্রাইসের যে হাইকটা হইলো ডিউ টু হচ্ছে কারেন্সি ডেপ্রিসিয়েশন দ্যাট ক্যান নট বি পাস থ্রু। তো আপনি পলিটিক্যাল যদি আনসার্টেনটি থাকে তাহলে নর্মাল বিজনেস অ্যাক্টিভিটি হ্যাম্পার হয়। তখনও কি হয়? তখনও ধরেন যে বিজনেস প্রফিটেবিলিটি ইম্প্যাক্টেড হয়। গোয়িং ব্যাক টু দা হচ্ছে হলো আমাদের যদি একটা 2 বছর আগে চলে যাই, যে লাইক হচ্ছে এই মানে প্রিভিয়াস যে রেজিম চেঞ্জটা হইলো তখন একটা সময় কি মোটামুটি আমাদের হচ্ছে হলো কম কমিউট করাটা বা হচ্ছে ট্রান্সপোর্টেশনটা মোটামুটি ইফেক্টিভলি অফ ছিল না ডিউ টু পলিটিক্যাল ফ্যাক্টর। তো তখন যখন পলিটিক্যাল এরকম ইনস্টেবিলিটি থাকে তাহলে কি নর্মাল বিজনেস অ্যাক্টিভিটি বা বিজনেসের সাপ্লাই চেইন ইম্প্যাক্টেড হবে, তাহলে প্রফিটেবিলিটি কমবে, মার্কেট হচ্ছে এরকম প্রেসারে থাকবে। সেম গোস টু হচ্ছে হলো যদি ইনফ্লেশন বেড়ে যায় লোকের পারচেজিং পাওয়ার কমে যাবে, লোকজন কম প্রোডাক্ট কিনবে, হোয়াট এভার মানি দে হ্যাভ দে উইল অন টু স্পেন্ড ইট অন হচ্ছে হলো নেসেসারি প্রোডাক্ট। তখন হচ্ছে ডিসক্রিশনারি যে পারচেজিং করে এই ধরনের প্রোডাক্ট গুলোর ডিমান্ড কমে যাবে। যখন হচ্ছে সে দেশের মনে হবে যে না ইকোনমিক আনসার্টেনিটি বেশি, তখন লোকজন কশাস হয়ে যাবে, যে তখন দে ওয়ান্ট স্পেন্ড অন থিংস যেগুলো হচ্ছে ডিসক্রিশনারি, অনলি এসেনশিয়াল প্রোডাক্টের উপর তারা স্পেন্ড করবে। তখন হচ্ছে মার্কেট খারাপ হয়ে যাবে। তো এইগুলা মোটামুটি হচ্ছে অনেকগুলা ফ্যাক্টর ইম্প্যাক্ট করে। বাট ইন দা লাস্ট 2 ইয়ার আপনার অ্যাজাম্পশনটা মোটামুটি ক্লোজ, যে পলিটিক্যাল আনসার্টেনিটিটা একটা বিগ রোল প্লে করছে ফর নেগেটিভ মার্কেট মুভমেন্ট, বাট ইট ইজ নট দ্য অনলি ফ্যাক্টর আর কি, দেয়ার আর অলসো আদার ফ্যাক্টরস ইনভলভ। আপনি কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, তাহলে মুভিং টু দা হচ্ছে হলো নেক্সট পার্ট। তাহলে এতক্ষণ আমরা আসলে যে জিনিসটা বললাম, যদি ইফ ইউ ওয়ান্ট টু সামারাইজ, যে ইফ সাম ওয়ান কামস টু ইউ এন্ড আস্ক যে বাংলাদেশ স্টক মার্কেটের অবস্থা কি, তাহলে আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে হলো রাইট নাও বাংলাদেশ স্টক মার্কেট লাস্ট 2 ইয়ার নেগেটিভ রিটার্ন দিছে। বাট নেগেটিভ রিটার্ন দেওয়ার কারণে বা মার্কেট কারেকশন দেওয়ার কারণে ওভারঅল মার্কেটটা চিপ লেভেলে চলে আসছে। The assets traded within this stock market are now trading at cheap valuation। মানে হচ্ছে এগুলা এখন আপনি চাইলে বা হিস্ট্রিক্যাল লো ভ্যালুয়েশন লেভেলে এখন হচ্ছে এই শেয়ার গুলা পাওয়া যাচ্ছে। ইফ ইউ ক্যান পিক রাইট শেয়ার উইথ প্রপার লাইক হচ্ছে ফান্ডামেন্টালস, সিন্স মার্কেট পি ইজ লো অ্যান্ড যে ধরনের পলিটিক্যাল বা ইকোনমিক আনসার্টিনিটিস গুলা ছিল এগুলা আস্তে আস্তে সলভ হয়ে যাচ্ছে। হোপফুলি এখন যদি আমরা ইনভেস্ট করি আমরা হচ্ছে নেক্সট ইয়ার বা খুব শর্ট সময়ের মধ্যে একটা ভালো পজিটিভ রিটার্ন দেখার সম্ভাবনা ভেরি হাই। ওকে, নাও মুভিং টু দা হচ্ছে নেক্সট স্লাইড। নাও অ্যাজ আই ওয়াজ সেইং যে বাংলাদেশ ইকুইটি মার্কেট, এখানে হচ্ছে মেইনলি দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে বন্ড। উইথিন দা ইকুইটি, তাহলে এখন আপনি চিন্তা করলেন যে আপনি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করবেন। তাহলে আচ্ছা, আমার কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, রাইট? ইয়েস স্যার। ওকে, নাও উইথিন দা ইকুইটি মার্কেট আপনি চিন্তা করলেন যে
আপনি ইকুইটি ইনভেস্ট করেন, বাট আপনার আসলে ডিসিশন পয়েন্ট তাহলে কি, যে আপনি কি কি দেখে ডিসিশন নেবেন যে আপনার এখনই ইকুইটি মার্কেটে ইনভেস্ট করা উচিত? তো আমি যদি একদম কি ফ্যাক্টর বলি, যেটা দেখে আসলে বোঝা যায় যে আমাদের এখন ক্যাপিটাল অ্যালোকেশন কোন অ্যাসেট ক্লাসে দেওয়া উচিত, এটা কি ইকুইটি দেওয়া উচিত নাকি এটা বন্ডে দেওয়া উচিত, এই ফ্যাক্টরটা যদি চিন্তা করি তাহলে আসলে আমাদের একটা কি পয়েন্ট হচ্ছে হলো ইন্টারেস্ট রেট। ইকুইটি রিটার্ন অ্যান্ড ইন্টারেস্ট রেট এই দুইটা হচ্ছে হলো ইনভার্সলি রিলেটেড। যখন হচ্ছে ইন্টারেস্ট রেট ফল করা শুরু করে তখন হচ্ছে হলো ইকুইটি পারফর্ম করা শুরু করে। ওকে, এন্ড ভাইস ভার্সা, যখন আবার হচ্ছে হলো ইন্টারেস্ট রেট বাড়া শুরু করে তখন হচ্ছে হলো ইকুইটি আন্ডার পারফর্ম করা শুরু করে। তাহলে এটা রিজন কি যে ইকুইটি আন্ডার পারফর্ম করা শুরু করে? সে ধরেন ইউ আর ইউ ক্যান আর্ন 12% অন ইউর ফিক্সড ডিপোজিট। তাহলে যদি 12% উইথ সার্টেনটি আর্ন করা যায়, দ্যাট ইজ বেটার কম্পেয়ার টু হচ্ছে টেকিং রিস্ক। তো তখন হচ্ছে ইন জেনারেল লোকজন আস্তে আস্তে তাদের ইকুইটি অ্যালোকেশন, ফান্ড অ্যালোকেশন গুলা ইকুইটি থেকে সরায় তারা হচ্ছে হলো ফিক্সড ইনকাম যে ইনস্ট্রুমেন্ট এগুলোর দিকে দেওয়া শুরু করে। তো মানি ফ্লো কমে যায়, মানি ফ্লো কমে যাওয়া মানে হচ্ছে হলো আপনার টার্ন ওভার কমে যাওয়া, টার্ন ওভার কমে যাওয়া মানে হচ্ছে হলো আস্তে আস্তে ইনভেস্টরদের এক্সিট নেওয়া এবং মার্কেট নেগেটিভ ট্রেন্ডে চলে যাওয়া। তখন হচ্ছে ইকুইটি আন্ডার পারফর্ম করা শুরু করে। অন দা আদার হ্যান্ড, যখন হচ্ছে আপনার ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট কমে যায়, তখন হচ্ছে লোকজন যখন দেখে যে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট ইজ নট কাভারিং দ্যাম ফর দেয়ার ইনফ্লেশন, তখন লোকজন চিন্তা করে যে আমার আসলে এই এত লো রিটার্ন দিয়ে হবে না, তাহলে এখন আমাকে কি করতে হবে? তখন হচ্ছে হলো লোকজন তাদের যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ওইটা অ্যালোকেশন ইকুইটিতে বাড়ায় দেয়। তো যখন হচ্ছে সবাই এসে ইকুইটিতে পার্টিসিপেশন করা শুরু করে তখন কি ইট ড্রাইভস দ্য প্রাইসেস অফ ইকুইটিজ আপ, এন্ড আলটিমেটলি হচ্ছে হলো ইকুইটি মার্কেট রিটার্ন দেওয়া শুরু করে। সো এটা হচ্ছে হলো আমাদের কোর ভ্যালুয়েশন বা কোর হচ্ছে ডিসিশন পয়েন্ট, যে আমরা আসলে কখন ইকুইটিতে ইনভেস্ট করব, কখন হচ্ছে হলো ফিক্সড ইনকাম সিকিউরিটিজে ইনভেস্ট করব। ইন এডিশন টু দিস, আমাদের একটা বড় ফ্যাক্টর হচ্ছে হলো পলিটিক্যাল এন্ড হচ্ছে রেগুলেটরি স্টেবিলিটি। এগুলার ভিজিবিলিটি যত ক্লিয়ার তত হচ্ছে হলো আমাদের এই ইকুইটি ভ্যালুয়েশন বা হচ্ছে হলো এই ধরনের পারফরমেন্স গুলা তত বেশি সাস্টেনেবল হয়। নাও মুভিং টু হচ্ছে হলো ইকুইটি ভ্যালুয়েশন মডেল। আই এম শিওর যে আপনারা মোটামুটি যেহেতু হায়ার লেভেল কোর্স করছেন, তো আপনাদের ইকুইটি ভ্যালুয়েশনের বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক করা রয়েছে। তো আমি জাস্ট হচ্ছে এগুলো একটু বলে দেখাবো যে অ্যাকচুয়ালি এটা কিভাবে করে। So within the equity valuation models, we have discounted cash flows, we have multiple based models, we have asset based model. তো উইথিন দা এর মধ্যে সবচেয়ে পপুলার দুইটা মডেল হচ্ছে হলো উইথিন দা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেলের মধ্যে যে ফ্রি ক্যাশ ফ্লো মডেল, এন্ড হচ্ছে মাল্টিপল বেস ভ্যালুয়েশনের মধ্যে হচ্ছে হলো পি বেসড মডেল। তাহলে হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল সামারি ভাবে বলি, সেটা হচ্ছে উই টেক হিস্ট্রিক্যাল ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এন্ড ক্যাশ ফ্লোজ, উই অ্যানালাইজ দেম। ওইখান থেকে আমরা আমাদের যে ইনসাইটসটা এটা ড্র করার চেষ্টা করি। ফ্রম দ্যাট উই ট্রাই টু প্রজেক্ট নেক্সট 5 ইয়ার ফাইন্যান্সিয়ালস, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, অ্যান্ড হচ্ছে ওইখান থেকে ফ্রি ক্যাশ ফ্লো ক্যালকুলেট করি। দেন হচ্ছে হলো ওইখান থেকে আমরা ইকুইটি ভ্যালুয়েশন বের করি। এখন যদি একটা আপনাদের দেখাই যে প্রফেশনালি এই কাজটা কিভাবে করানো হয়, তাহলে আমার আসলে স্ক্রিন শেয়ারিং এ যেতে হবে।
আপনারা এক্সেলটা দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং যে উইথিন দ্য ইকুইটি ভ্যালুয়েশন ফ্রেমওয়ার্ক একটা বড় যে আহ, বা হচ্ছে ওয়াইডলি ইউজড মডেল হচ্ছে হলো ফ্রি ক্যাশ ফ্লো মডেল। তাহলে ফ্রি ক্যাশ ফ্লো মডেল যখন করি তখন কিভাবে করি? তো ফ্রি ক্যাশ ফ্লো মডেল অ্যাজ আই ওয়াজ সেইং যে প্রথমে আমরা হচ্ছে হিস্ট্রিক্যাল পারফরমেন্স গুলা নেই। তো এখানে একটা কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, দ্যাট ইজ ইবনে সিনা। তো তার হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়ালস গুলা তোলা আছে মোটামুটি সবগুলা। তো এখান থেকে আমরা বিভিন্ন রেশিও বা বিভিন্ন অ্যাসেট শিডিউল এগুলা সবগুলা দেখি। দেখার পরে আমরা হচ্ছে হলো বোঝার চেষ্টা করি যে কোম্পানিটা নেক্সট 5 ইয়ারে এটা কিরকম লেভেলে যাইতে পারে, এটার সেলস, এটার হচ্ছে প্রফিটেবিলিটি, এটার ব্যালেন্স শিট কি ধরনের কন্ডিশনে আসতে পারে, এটা ক্যাশ ফ্লো কিরকম কন্ডিশনে থাকতে পারে। এখান থেকে আমরা হচ্ছে হলো আস্তে আস্তে যেটা করি সেটা হচ্ছে হলো ফ্রি ক্যাশ ফ্লোটা ডেভেলপ করার চেষ্টা করি এই কোম্পানিটার। ফ্রি ক্যাশ ফ্লো থেকে আমরা হচ্ছে হলো কোম্পানিটার একটা ভ্যালুয়েশন বের করার চেষ্টা করি। এন্ড হচ্ছে হলো কারেন্ট প্রাইস থেকে যখন হচ্ছে আমার ভ্যালুয়েশন হাই থাকে, আমি তখন হচ্ছে হলো উই মেক এ বাই কল। এন্ড যদি কারেন্ট প্রাইস থেকে আমার ভ্যালুয়েশন লো থাকে তাহলে বুঝতে হবে যে হচ্ছে হলো কোম্পানিটা ওভার সেল কল। তো এই জিনিসটাই হচ্ছে হলো যারা সেল সাইড অ্যানালিস্ট হিসেবে কাজ করে তারা এই ভ্যালুয়েশন ফ্রেমওয়ার্কটা ইউজ করে। এটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। দেন হচ্ছে উই হ্যাভ ইকুইটি ভ্যালুয়েশন ফ্রেমওয়ার্ক। ইকুইটি ভ্যালুয়েশন ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা দেখার চেষ্টা করি যে হচ্ছে এখন কোন পি তে আছে, এই কোম্পানিটার মিডিয়ান পি কেমন, হিস্ট্রিক্যাল পি কেমন, গোয়িং ফরওয়ার্ড যে পিটা এই কোম্পানিটা পাচ্ছে এটা সাস্টেইন করবে কিনা, বা এর থেকে হায়ার পি পাওয়া উচিত কিনা এই কোম্পানিটার, বা এই পি যদি কমে যায় বা ভ্যালুয়েশন যদি কমে যায় তাহলে আসলে কেন কমা উচিত, এই ফ্রেমওয়ার্কটা বোঝার চেষ্টা করি। দেন হচ্ছে এই ইকুইটি ভ্যালুয়েশনটা নিয়েই এর বেসিসে হচ্ছে রিপোর্ট লিখে এই যারা সেল সাইড অ্যানালিস্ট হিসেবে কাজ করে ওরা হচ্ছে এই রিপোর্টটা তাদের যে ক্লায়েন্ট, লাইক হচ্ছে ইনভেস্টমেন্ট কোম্পানি, ব্যাংকস বা হাই নেটওয়ার্থ যে ক্লায়েন্ট আছে তাদের সাথে শেয়ার করে, সো দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি মেক দ্য ইনভেস্টমেন্ট। তারা এই রিপোর্টটা যদি কনভিন্স হয় যে এই রিপোর্টে যে পয়েন্ট গুলা ধরা হয়েছে বা যেভাবে প্রজেক্ট করা হয়েছে দ্যাট ইজ জাস্টিফাইড, তখন হচ্ছে তারা এর বেসিসে ইনভেস্টমেন্ট করে। এই এতটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে? যে এই যে ভ্যালুয়েশনটা নিয়ে, ফ্রি ক্যাশ ফ্লো বা রিলেটিভ ভ্যালুয়েশন এগুলা নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের সাইড থেকে? আপনাদের একটু জাস্ট No, পার্টিসিপেটরি হলে ভালো হয়, যে কেউ যদি no. ওকে, তাহলে উই মুভ টু আওয়ার অরিজিনাল লেকচার। সো উইথিন দিস ফ্রেমওয়ার্ক যে জিনিসটা আমরা এখানে সামারি করতেছিলাম যে আমরা হচ্ছে হিস্ট্রিক্যাল ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো থেকে নেক্সট 5 ইয়ারের ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এন্ড ক্যাশ ফ্লো বের করার চেষ্টা করি। ওইখান থেকে আমরা হচ্ছে ইকুইটি ভ্যালুয়েশন বের করি। তো দ্য ইকুইটি ভ্যালুয়েশন ফ্রেমওয়ার্কের মধ্যে সবচেয়ে ভালো বা সবচেয়ে ওয়াইডলি ইউজড হয় হচ্ছিল ফ্রি ক্যাশ ফ্লো মডেল। তো ফ্রি ক্যাশ ফ্লো টু দা ফার্ম থেকে আসলে বের হয় হচ্ছে ইকুইটি ভ্যালু। ইকুইটি ভ্যালু থেকে যখন আমরা ডেট গুলা বাদ দিই তখন, সরি, ফ্রি ক্যাশ ফ্লো থেকে আমাদের যে ভ্যালুটা বের হয় দ্যাট ইজ হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু। এন্টারপ্রাইজ ভ্যালু থেকে যখন আমরা ডেট বাদ দিই তখন বের হয় হচ্ছে ইকুইটি ভ্যালু। আর ফ্রি ক্যাশ ফ্লো টু দা ইকুইটি হোল্ডার দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে আসলে সরাসরি ইকুইটি ভ্যালু বের হয়। নাও আপনি ধরেন যে সে ইবনে সিনা ভ্যালুয়েশন করলেন, তো আপনার ভ্যালুয়েশনে ইবনে সিনা চলে আসলো হচ্ছে 400 টাকা। রাইট নাও দ্যাট ইজ ট্রেডিং এট অ্যারাউন্ড সে ধরেন 300 টাকা। তাহলে হচ্ছে এই 300 থেকে 400, এই যে যে ফেয়ার ভ্যালুতে কনভার্জেন্স, এই কনভার্জেন্স হওয়ার জন্য উই নিড ক্যাটালিস্ট। অর্থাৎ আমরা ভ্যালুয়েশন করলাম কিন্তু ভ্যালুয়েশন করার পরে আমরা আসলে এই জিনিসটা
এর ফেয়ার ভ্যালুতে যাবে, এই জিনিসটা হওয়ার জন্য উই নিড ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট ইজ সামথিং, বা একটা নিউ সেট অফ ইনফরমেশন বা ইভেন্ট, যে হচ্ছে এটা যে পার্টিসিপেন্ট থাকে বা যে ইনভেস্টর থাকে একটা পার্টিকুলার কোম্পানির প্রসপেক্ট সম্পর্কে রিভালুয়েট করতে আসলে কি বলা যায়, অনেকটা অব্লিগেট করে যে এই কোম্পানিটা ইপিএস ধরেন যে যা ছিল গত বছর তার থেকে ডাবল হয়ে গেছে, বাট কোম্পানির প্রাইস আগের জায়গাতেই রয়ে গেছে। তখন যে অ্যাক্টিভ ইনভেস্টর বা যারা এই ধরনের ফ্রেমওয়ার্ক গুলা ফলো করে, তখন সে কি করবে, তখন চিন্তা করবে যে তার মানে হচ্ছে হলো এই কোম্পানিটা তো ডেফিনেটলি আন্ডার প্রাইস, এই কোম্পানিটা আর্নিংস এত ভালো, তাহলে এই কোম্পানিটার প্রাইস তো এখানে থাকতে পারে না। তখন হচ্ছে আস্তে আস্তে ইনভেস্টররা এই ধরনের কোম্পানিতে টাকা ইনজেক্ট করা শুরু করবে। তখন হচ্ছে হলো এই কোম্পানিটা আস্তে আস্তে তার ফেয়ার ভ্যালু, সবাই যখন কিনতে যাবে তখন তো আসলে প্রাইস বেড়ে যাবে। তো আস্তে আস্তে এই কোম্পানিটা তার হচ্ছে ফেয়ার ভ্যালুয়েশন ফ্রেমওয়ার্কে চলে যাবে। তো এই ধরনের সবচেয়ে ক্যাটালিস্টদের মধ্যে সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজ ক্যাটালিস্ট হচ্ছে আর্নিংস। যে হোয়াট এভার কোম্পানি ইউ বাই, এটা আর্নিংস যদি বাড়তে থাকে, তাহলে হচ্ছে হলো এটা এই জিনিসটা সম্পর্কে যারা ইনভেস্টর আছে বা হোল মার্কেটে যারা কাজ করতেছে তার এই কোম্পানিটা প্রসপেক্ট সম্পর্কে রিইভালুয়েট করে বেশি। নট অনলি আর্নিংস, ধরেন একটা কোম্পানির ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে, আগে হচ্ছে হলো আর লোকাল ম্যানেজমেন্ট এই কোম্পানিটা চালাইছে, দেন হচ্ছে হলো একটা গ্লোবাল যার এই ধরনের বিজনেসে গ্লোবাল প্রেজেন্স আছে এরকম কেউ এসে যদি কোম্পানিটা ওভারটেক করে বাংলাদেশ থেকে, তাহলে কি বুঝতে হবে যে ওই তার যে গ্লোবাল সাইনার্জিক্যাল স্ট্রেংথ আছে, ওই স্ট্রেংথটার বেনিফিট এই লোকাল কোম্পানিটাও পাবে। তখন যারা ইনভেস্টর আছে তখন তারাও কিন্তু আবার এই কোম্পানিটা সম্পর্কে নতুন করে চিন্তা করবে যে এর আগের যে আর্নিং ড্রাইভার এটা গোয়িং ফরওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই যদি প্রাইসটা ভ্যালুয়েশন লেভেলটা প্রপার লেভেলে জাস্টিফাইড থাকে, তারা চিন্তা করবে যে এই কোম্পানিটা এখন বাই করা উচিত। কেন? কজ হচ্ছে গোয়িং ফরওয়ার্ড দেয়ার উইল বি ক্যাটালিস্ট, যে কারণে কোম্পানিটা প্রসপেক্ট সম্পর্কে ইনভেস্টররা রিএভালুয়েট করবে, আস্তে আস্তে কোম্পানিটা তার কারেন্ট যে প্রাইস এখান থেকে আস্তে আস্তে হচ্ছে হলো ফেয়ার ভ্যালুয়েশনের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো বিফোর মুভিং টু দা ফার্দার, আমি একটু বলবো যে আপনাদের আমি 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিটের মধ্যে আপনারা হচ্ছে এই যে যে ক্যাটালিস্ট গুলো আছে একটা লিস্টেড কোম্পানির, এই লিস্টেড কোম্পানি ক্যাটালিস্ট গুলো একটু পড়ে না, যে এই ধরনের ইভেন্ট গুলো হইলে বেসিক্যালি হচ্ছে মোস্ট অফ দা টাইম ইনভেস্টররা একটা কোম্পানির প্রসপেক্ট সম্পর্কে রিইভালুয়েট করে। একটা ডিসক্লোজার হচ্ছে হলো দিস ইজ নট দ্য কম্প্রিহেন্সিভ লিস্ট, যে এটা হইলে রিইভালুয়েট করে, দেয়ার মে বি আদার ফ্যাক্টরস বা আদার ইভেন্টস যে কারণে রিইভালুয়েট করবে, বাট এগুলো হচ্ছে মোস্ট কমন বা সবচেয়ে ওয়াইডলি ইউজড ফলোড ফ্রেমওয়ার্ক, যে যেগুলোর কারণে ইনভেস্টররা একটা কোম্পানির প্রসপেক্ট সম্পর্কে রিইভালুয়েট করে। তাহলে আপনারা একটু পড়ে নেন, স্লাইডটা তো সবাই দেখতে পাচ্ছেন, তো একটু পড়ে নেন 2 মিনিট।
আই হোপ আপনাদের মোটামুটি পড়া হয়েছে এই ফ্রেমওয়ার্কটা সম্পর্কে। এটা, এই ফ্রেমওয়ার্ক নিয়ে বা এই ক্যাটালিস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে ক্যাটালিস্ট গুলা কেন ফলো করা হচ্ছে, বা এই ক্যাটালিস্ট গুলা কোনো একটা পার্টিকুলার ক্যাটালিস্ট আপনি বুঝেন নাই, এমন কেউ আছেন? নো স্যার। আচ্ছা, আপনি বাদে অন্য কেউ একটু রেসপন্স করেন, তাহলে একটু বুঝতে সুবিধা হয় আর কি, যে বাকি অ্যাজ এ হোল আপনারা বুঝতেছেন কিনা। আমি কি জিজ্ঞাসা করবো কাউকে? আহ আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের সাথে আছে হচ্ছে গোলাম রব্বানী জিম। আপনি কি আছেন আমাদের সাথে? ওকে। আমাদের সাথে আর কে আছে? আমাদের সাথে এক মুশফিক নামে একজনকে দেখতে পাচ্ছি। আপনি কি বলতে পারবেন যে ক্যাটালিস্ট গুলা কিভাবে কোম্পানি প্রসপেক্ট সম্পর্কে আমাদের রিইভালুয়েট করতে হেল্প করে? ফুললি বলতে পারবো না। আপনি কাইন্ডলি আরেকবার যদি বলে দিতেন স্যার, হেল্প হইতো। আহ হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। স্যার আপনি আমাকে প্রবলি ডাকছিলেন, মানে গোলাম জি, রব্বানী টিম স্যার। জি, জি। আমার কোশ্চেন ছিল হচ্ছে, এই যে আমি বললাম যে আমরা ভ্যালুয়েশন করলাম, ভ্যালুয়েশন করার পরে যারা ইনভেস্টর আছে তারা চায় যে এই কোম্পানির যে ক্যাটালিস্ট গুলো আছে, এই ক্যাটালিস্ট গুলা এই কোম্পানির প্রসপেক্ট সম্পর্কে যাতে হচ্ছে হলো ইনভেস্টরদের রিথিঙ্ক করতে হেল্প করে। তো একটা কোম্পানি আন্ডার ভ্যালুড থাকতে পারে, বাট এই ক্যাটালিস্ট গুলা যখন আসবে তখন হচ্ছে অ্যাজ এ হোল রেস্ট অফ দা ইনভেস্টর এই ক্যাটালিস্ট গুলার কারণে এই কোম্পানির প্রসপেক্ট সম্পর্কে যখন রিথিঙ্ক করবে, যখন দেখবে যে এই কোম্পানিটার প্রসপেক্ট ভালো, তখন আস্তে আস্তে দে উইল টেক পজিশন এন্ড ইভেনচুয়ালি ড্রাইভ দা প্রাইসেস আপ, রাইট? তো জি আমি স্যার। বলছি যে এর মধ্যে সবচেয়ে ওয়াইডলি ইউজড হচ্ছে হলো ইপিএস। যখন আপনি ভ্যালুয়েশন করেন তখন আপনি দেখেন যে নেক্সট ইয়ার এটার ইপিএস কেমন হবে, নেক্সট 5 ইয়ারে কেমন হবে। তো যখন হচ্ছে এই কোম্পানিটার, একটা কোম্পানি আপনি ফোরকাস্ট করলেন, তার ইপিএস আস্তে আস্তে যখন ডিসক্লোজ হয়, যখন ভালো ইপিএস আসা শুরু করে, তখন হচ্ছে হলো রেস্ট অফ দা মার্কেট কি করে, এই কোম্পানিটা সম্পর্কে রিইভালুয়েট করে যে কোম্পানিটা, তার মানে হচ্ছে তার আরো আর্নিংস ভালো আসার স্কোপ আছে। তখন সবাই যখন আস্তে আস্তে কিনতে যায় তখন কি হয়, কোম্পানির হচ্ছে হলো প্রাইস স্টক প্রাইস গোজ। বেড়ে যায় স্যার। তো আমি বলছি যে আর্নিংস ইজ নট দা অনলি ক্যাটালিস্ট যেটা হচ্ছে হলো ইনভেস্টরদের একটা কোম্পানি প্রসপেক্ট সম্পর্কে বুঝতে হেল্প করে। আদার দেন আর্নিংস দেয়ার আর আদার ক্যাটালিস্ট। ঠিক আছে, সে ধরেন যে আপনি একটা কোম্পানি শুধু হচ্ছে হলো বাংলাদেশ মার্কেটে তাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট সেল করে, তো হঠাৎ করে এই কোম্পানিটা হচ্ছে হলো যে ধরেন যে কেনিয়ান মার্কেটে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করার জন্য যে অ্যাপ্রুভাল এটা পাইলো, তখন আপনি কি বোঝার চেষ্টা করবেন অ্যাজ এ ফ্রম দিস ক্যাটালিস্ট, আপনার যে ডিসিশন পয়েন্টটা, যে দ্যাট মিনস হচ্ছে এই কোম্পানিটা এখন মার্কেট সাইজ ইজ নট অনলি বাংলাদেশ মার্কেট, তারা দে উইল গ্র্যাব এ পাই ফ্রম দা হচ্ছে হলো কেনিয়ান মার্কেট অলসো। তো ইফ দে ক্যান বিল্ড এ স্ট্রং প্রেজেন্স অন কেনিয়ান মার্কেট, ওভারঅল তাদের আস্তে আস্তে প্রফিটেবিলিটি বাড়া শুরু করবে। তো এই জিনিসটা যদি অ্যাজ এন অ্যানালিস্ট আপনি যদি আগে বুঝতে পারেন, যখন এই ইভেন্ট গুলো আস্তে আস্তে হবে, তখন রেস্ট অফ দ্য মার্কেট যখন দেখবে যে না অ্যাকচুয়ালি এটার অবস্থা ভালো, তখন কি আপনি যদি আগে পজিশন নিয়ে নেন, তখন দেখবেন যে আস্তে আস্তে ইকুইটি প্রাইসটা বেড়ে যাচ্ছে। তো আমি বলছি যে এখানে হচ্ছে এরকম একটা কিছু লিস্ট আছে, যে যেই লিস্ট গুলা মোস্ট ওয়াইডলি ইউজড হয় ফর হচ্ছে হলো অ্যাজ এ ক্যাটালিস্ট ফর প্রাইস কনভার্জেন্স, ফ্রম কনভার্জেন্স টু হোয়াট, ফ্রম হচ্ছে হলো কারেন্ট প্রাইস টু অ্যাকচুয়াল ফেয়ার ভ্যালু। ওকে। ইয়েস স্যার। এর এখন আপনি এই স্লাইডটা, মানে ফ্রম মাই ডিসকাশন সবার কাছে কি ক্লিয়ার? জিম, আপনি কি বুঝতে পারছেন? মুশফিক, আপনি? জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। এখন বুঝতে পেরেছি। আহ ধরেন আপনাদের, তাহলে আমি একটা
একটু আস্ক করি জাস্ট টু গেট ইট, যে আপনারা কতটুকু রিটেনশন বা বুঝতে পারতেছেন। ধরেন যে হচ্ছে হলো একটা কোম্পানির এগেনস্টে হঠাৎ করে একটা গভর্নমেন্টের ট্যাক্স ক্লেম আসলো, ধরেন যে লিগ্যাল ডিসপিউট আসলো, যে কারণে কোম্পানিটা যদি ওই অ্যামাউন্টের ট্যাক্স পে করা লাগে, তাহলে কোম্পানিটার ইন ফিউচার ক্যাশ অনেক কমে যাবে। তো এই ধরনের যদি নিউজ বা এই ধরনের ক্যাটালিস্ট যদি আসে অ্যাজ এন ইনভেস্টর, হোয়াট উইল বি ইয়োর ডিসিশন? স্যার ওই কোম্পানি থেকে আমি আমার স্টক নট লিকুইডেট করে ফেলবো। ইনভেস্ট নাও, ডাইভেস্ট স্টক। ওকে, সে আপনি ধরেন যে যে কোম্পানিটা হোল্ড করেন, ওই কোম্পানিটা ধরেন যে হঠাৎ করে ব্যাংক্রাপ্ট হয়ে গেল, তাইলে কি করবেন? স্যার ডাইভেস্ট করে দেবো স্টক। কেন করবেন একটু বলেন। স্যার যেহেতু ব্যাংক্রাপ্ট হয়ে যাবে, সো স্যার আমার হচ্ছে ফিউচার আর্নিং এর কোনো চান্স থাকবে না। রাইট। সো এইগুলা হচ্ছে হলো কিছু লিস্ট অফ ক্যাটালিস্ট যেগুলা ইজ মোস্ট ওয়াইডলি ইউজ বাই দা হচ্ছে ইনভেস্টর অ্যানালিস্ট, যেটার কারণে আমরা হচ্ছে হলো একটা কোম্পানির প্রসপেক্ট সম্পর্কে রিইভালুয়েট করি। সবচেয়ে মোস্ট ওয়াইডলি ইউজড ক্যাটালিস্ট হচ্ছে হলো আর্নিংস, যেটা আর কি সবসময় ফলো করে। ইন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট, লিস্টেড কোম্পানিজ আর রিকোয়ার্ড টু ডিসক্লোজ দেয়ার আর্নিংস এভরি কোয়ার্টার। অর্থাৎ হচ্ছে হলো প্রতি 3 মাস পর পর যখন হচ্ছে হলো একটা কোয়ার্টার শেষ হয়, এরপরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের হচ্ছে হলো আর্নিংসটা ডিসক্লোজ করা লাগে। তাহলে আপনারা যারা এই যে বিবিএ স্টুডেন্ট আছেন, ডুইং দেয়ার মেজর ইন ফাইন্যান্স, ইফ ইউ ক্যান ফাইন্ড কোম্পানিজ যার আর্নিংস অ্যাকচুয়ালি ভালো আসার সম্ভাবনা আছে ইন ফিউচার, বাট আপনার ভ্যালুয়েশন করে দেখলেন যে এই কোম্পানিটার আর্নিংস ওয়াইজ যে ভ্যালুয়েশন হইলো, ফ্রি ক্যাশ ফ্লো মডেল করে দেখলেন যে কোম্পানিটার প্রাইস হওয়া উচিত হচ্ছে সে 400, রাইট নাও এই কোম্পানিটার ট্রেড হচ্ছে 300-তে। তো আপনি অ্যাজ এন অ্যানালিস্ট হিসেবে যদি এরকম আন্ডার ভ্যালুড কোম্পানি বের করে ইনভেস্ট করেন, যখন আর্নিংস আসবে দেখবেন যে হচ্ছে আর্নিংস ডিসক্লোজ হওয়ার পরে বা আগে, যখন ইনভেস্টররা বুঝবে যে এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, তখন হচ্ছে হলো আস্তে আস্তে ইকুইটি মার্কেটে এই ধরনের কোম্পানিগুলার প্রাইস আস্তে আস্তে গোজ আপ। তো আপনারা যেহেতু ইউ আর ডুইং ইউর বিবিএ ইন দ্য টপ ইনস্টিটিউশন ইন বাংলাদেশ, তো আপনারা হোপফুলি ভালো অ্যানালিস্ট হবেন আফটার দিস লেকচার, এন্ড উইল ফাইন্ড কোম্পানিজ যেটা হয়তো অন্যরা রেস্ট অফ দা মার্কেট বের করতে পারতেছে না, যে এই কোম্পানিটা আর্নিংস ভালো হবে। এতটুকু যদি বুঝেন তাহলে হচ্ছে আই এম মুভিং টু মাই নেক্সট স্লাইড। সো এখন যদি আমরা দেখি যে আমরা তো ধরেন যে হচ্ছে এই যে ফ্রি ক্যাশ ফ্লো মডেল করলাম, এই যে এখানে বুঝাই দিলাম যে ফ্রি ক্যাশ ফ্লো মডেলে অ্যাকচুয়ালি আমরা কিরকম ডেপথে যাই। নাম্বার, হিস্ট্রিক্যাল নাম্বার আপনার জন্য যেরকম আমার জন্য একই রকম। তাহলে হচ্ছে হলো যদি আমরা সবাই সেম ডিসকাউন্ট রেট ইউজ করি বা সেম টাইপ অফ ইনফরমেশন হাতে থাকে, তাহলে থিওরিটিক্যালি কি হওয়া উচিত, যে একটা কোম্পানির যে ভ্যালুয়েশনটা আমার আসা উচিত, সেম ভ্যালুয়েশন কিন্তু আপনারও আসা উচিত, রাইট? কিন্তু এটা কিন্তু সব সময় হয় না, যে আমরা ম্যাথমেটিক্যালি যে ভ্যালুয়েশনটা বের করলাম এই সেম ভ্যালুয়েশনটাই ধরেন যে অ্যাকচুয়াল মার্কেটে আসে, রাইট? তো এই যে যে ভ্যালুয়েশন আমরা এতক্ষণ যেটা ডিসকাস করলাম, দ্যাট ইজ কি ম্যাথমেটিক্যাল পার্ট বা সায়েন্স পার্ট, যে একটা কোম্পানি হিস্ট্রিক্যাল নাম্বার নিলাম, অ্যানালাইসিস করার পরে আমরা হচ্ছে হলো অ্যানালাইসিস করার পরে আমরা যেটা করলাম যে আমরা ফেয়ার ভ্যালু বের করলাম, আন্ডার ভ্যালু পাইলাম, চিন্তা করলাম যে এই কোম্পানির যে আপকামিং ক্যাটালিস্ট গুলো আছে এগুলোর কারণে ভ্যালুয়েশন বেড়ে যাবে, তাহলে ইনভেস্ট করে ফেলি। কিন্তু ইনভেস্ট করার পরে আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমাদের লাইফ টাইমেও ওই যে যে ফেয়ার ভ্যালুয়েশনটা আমরা এক্সেলে বের করছি বা ম্যাথমেটিক্যালি বের করছি, দ্যাট এই ভ্যালুয়েশনে কনভার্জেন্স হয় না বা এই ভ্যালুয়েশনে ওই কোম্পানির শেয়ার প্রাইসটা যায় না, রাইট? তাহলে এখন এই যে যে ইকুইটি ভ্যালুয়েশনের ম্যাথমেটিক্যাল পার্ট থেকে অ্যাকচুয়াল মার্কেটে যখন ট্রেড হয়, তখন যখন এই কনভার্জেন্সটা হয় না, তো তখন আসলে কেন হয় না? তো এগুলা মেইনলি হয় না হচ্ছে হলো
মার্কেট ইনএফিসিয়েন্সি, ইনফরমেশন অ্যাসিমেট্রি, এই ধরনের রিজন গুলোর কারণে বেসিক্যালি হয় না। তো এই যে যে ইনফরমেশন অ্যাসিমেট্রি বা হচ্ছিল মার্কেটের ইনএফিসিয়েন্সি, এগুলা অনেকগুলা ফ্যাক্টরের কারণে হয়। তো এখানে আসলে বাংলাদেশ মার্কেট কনটেক্সটে আমরা কিছু ফ্যাক্টর একটু দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমি যদি দেখাই যে ফার্স্ট পয়েন্টটা ছিল ম্যানেজমেন্ট কোয়ালিটির কারণে আসলে আমরা যে ভ্যালুয়েশন বের করি, এই ভ্যালুয়েশনটা তার অ্যাকচুয়াল যে ভ্যালুয়েশন হওয়া উচিত ওই ভ্যালুয়েশনটার সাথে কনসিস্টেন্ট হয় না। তাহলে ম্যানেজমেন্ট কোয়ালিটি কেন ইম্পর্টেন্ট? কেউ একজন আপনাদের মধ্যে বলতে পারবেন যে হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ এ কি বলা চলে গুড গভর্নেন্স ইন এ কোম্পানি? সো যদি কোম্পানিতে গুড গভর্নেন্স থাকে, ইন দ্যাট কেস ম্যানেজমেন্ট ওই ডিসিশনগুলোই নিবে যেগুলো শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করবে। আর যদি আমাদের বোর্ডের ম্যানেজমেন্টের উপরে অ্যাডেকুয়েট পাওয়ার থাকে, তাহলে ম্যানেজমেন্ট যদি শর্ট টার্মে শেয়ার হোল্ডার ভ্যালু ম্যাক্সিমাইজ করার জন্য কোনো ব্যাড অ্যাপ্রোচ নিতে চায়, ওই কেসে স্যার বোর্ড ওই ডিসিশনটা ভেটো দিয়ে দিতে পারবে। আর এই জন্য স্যার গুড গভর্নেন্স থাকলে আলটিমেটলি স্যার লং রানে শেয়ার হোল্ডার ভ্যালু ম্যাক্সিমাইজ হবে ইন দ্য বেস্ট পসিবল ওয়ে, আনসাস্টেনেবল ওয়েতে না। সো ফর এক্সাম্পল এনরনের কেসটা আমরা যদি দেখি, এনরনের স্যার ম্যানেজমেন্টরা শর্ট টার্ম গেইনের জন্য ওরা ওদের বুক ম্যানিপুলেট করছিল। সো বেসিক্যালি ওদের বোর্ড এবং ম্যানেজমেন্ট দুইটাই এখানে একসাথে স্যার কমপ্লিসিট ছিল। বাট আপনি যদি অ্যাপলের কেসটা দেখেন, ওদের ম্যানেজমেন্ট আর বোর্ড থ্রু আউট দ্য টাইম হ্যাজ বিন ভেরি অ্যালাইন্ড উইথ দ্য কোম্পানি। এই জন্য স্যার ওদের কোম্পানির গ্রোথটা অনেক ভালো হয়েছে লং রান। ওকে, আচ্ছা, ওনার পার্সপেক্টিভটা বেশ ভালো সুন্দর করে ডিসক্রাইব করছে। আমি যদি আমার সাইড থেকে একটু কন্ট্রিবিউট করি, তাহলে দেখেন, মানে হুয়া হুইজ বেসিক্যালি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট এমন পিপল যে যারা অ্যাকচুয়ালি কোম্পানিটা ডে টু ডে অপারেশন রান করে এবং এই কোম্পানিটার ফাইন্যান্সিয়ালসটা প্রিপেয়ার করে। এই কোম্পানির প্রপার ডিসক্লোজার যাতে প্রপার সব ইনভেস্টরদের কাছে প্রপারলি যায়, এই জিনিসটা মেনটেন করে। কারণ যখন এই কোম্পানিটা উইক থাকবে, ম্যানেজমেন্ট ইজ নট কি বলা চলে ওয়ার্কিং ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার, তখন কিন্তু এই যে জিনিসগুলো এক্সপেক্ট করা উচিত ম্যানেজমেন্ট থেকে, যে একটা কোম্পানি শেয়ার হোল্ডারদের বেস্ট ইন্টারেস্টে রান করবে, এই জিনিসটা হবে না। তো তখন কোম্পানিটার যে পারফরমেন্স, এই পারফরমেন্সটা আপনার এক্সপেক্টেড লেভেলে হবে না। তার মানে যখনই আপনি ইকুইটি ভ্যালুয়েশন করবেন, এই যে যে ফিনান্সিয়াল ফিগার যেগুলো দেখালাম বা যার উপরে অ্যাজ এন ইকুইটি অ্যানালিস্ট আপনি কাজ করবেন, এইটার উপরে রিলায়েবিলিটি যদি আপনি চিন্তা করেন, রিলায়েবিলিটির একটা মেইন পার্ট কিন্তু হলো যে যারা এটা প্রিপেয়ার করছে তাদের স্ট্রেংথ কিরকম বা তাদের কোয়ালিটি কেমন। যদি ম্যানেজমেন্ট কোয়ালিটি ভালো হয়, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে না, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ডিসক্লোজ হয়ে এখানে ইনভেস্টরদের কাছে দেওয়া হয়েছে বা শেয়ার করা হয়েছে, ওইটার উপরে রিলাই করা যায়। বাট ম্যানেজমেন্ট কোয়ালিটি যদি স্ট্রং না হয়, তাহলে দেয়ার ইজ এ হাই চান্স যে এই যে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আছে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রপারলি প্রিপেয়ার করা হয় নাই, এটার উপরে বেস করে যে ডিসিশনটা নিবেন, তখন কি ডিসিশনটাও ভুল হবে। তো বাংলাদেশ মার্কেট কনটেক্সটে যদি আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। সো চলেন আমরা একটা এক্সাম্পল দেখি। বাট এক্সাম্পলে যাওয়ার আগে আমার একটা ডিসক্লোজার আছে। যে ডিসক্লোজারটা হলো যে আমরা যেটাই ডিসকাস করতেছি এখন, এগুলা আপনি জাস্ট ফর এডুকেশন পারপাস আর কি। ঠিক আছে, এগুলা কোনো লিস্টেড কোম্পানি বা কাউকে এম করে করা হয় নাই, এটা জাস্ট আপনার এডুকেশন পারপাসে করা হয়েছে। সো অ্যাজ আই এম সেইং, যে কোনো কোম্পানির নাম আসলে মেনশন করা যাচ্ছে না, ফর হলো অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আর কি, রেগুলেটরি রিজন আর কি। চল চলেন আমরা একটা কোম্পানি দেখি যে ম্যানেজমেন্ট কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আসলে কি ধরনের প্রবলেম হইতে পারে আর কি। আপনারা আমার এক্সেলটা কি দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, সো একটা কোম্পানি, বাংলাদেশে একটা কোম্পানি লিস্টেড হয়েছে,
তো লিস্টেড হওয়ার পরে আপনি যদি দেখেন যে কোম্পানিটা লিস্টেড হয়েছে সে ধরেন 2014 সালে, লিস্টেড হওয়ার জন্য আবেদন করছে, ট্রেডিং শুরু হয়েছে 2015 সালে। তো লিস্টেড হওয়ার আগে হিস্ট্রিক্যালি ধরেন ম্যানেজমেন্টের যদি ইনভেস্টরদের ইন্টারেস্ট ড্র করতে চায়, তাহলে অ্যাজ লজিক্যালি কি হবে যে ম্যানেজমেন্ট তখন দেখাবে লিস্টেড হওয়ার আগে যে এই কোম্পানির প্রফিটেবিলিটি ভালো, সেলস ভালো, এই ধরনের জিনিসগুলা খুব পজিটিভ থাকবে লিস্টেড হওয়ার সময়, রাইট? তো আপনি যদি দেখেন যে একটা কোম্পানি সে ধরেন যে হচ্ছে হলো লিস্টেড হয়েছে 2014-তে, তার হচ্ছে আইপিও শেষ হয়েছে 2015-তে, ট্রেডিং শুরু হয়েছে, লিস্ট হওয়ার পরে দেখবেন যে হচ্ছে হলো আস্তে আস্তে এই কোম্পানি ইপিএস টা অনেক জাম্প করছে, দেখতে পাচ্ছেন যে চ- দুই কত FY 2025 থেকে যদি FY 2018 দেখি, তার মানে আস্তে আস্তে কি এই কোম্পানি ইপিএস টা অনেক জাম্প করছে না, যে 1.5 টাকা থেকে প্রায় হচ্ছে হলো 5 টাকা 7 পয়সা, মানে একটা হিউজ জাম্প, রাইট? তাহলে যখন হচ্ছে Yes, sir. প্রফিটেবিলিটি বাড়া শুরু করে, তখন হচ্ছে হলো কি ইনভেস্টররা, এজ আই ওয়াজ সেইং, যে ইনভেস্টররা এই কোম্পানিটার প্রসপেক্ট সম্পর্কে রিইভালুয়েট করে। তখন আস্তে আস্তে ইনভেস্টররা যখন পজিশন নেওয়া শুরু করছে, আপনি যদি দেখেন যে আস্তে আস্তে অ্যাকর্ডিংলি ওই চার্টটার নিচেই যদি আমরা হচ্ছে এই কোম্পানিটা প্রাইস প্লট করি, দেখবো যে মানে একটা বড় আপ ট্রেন্ড দিছে, রাইট? যে এই কোম্পানিটা, আচ্ছা এই নিচের চার্টটা কি দেখা যাচ্ছে? এটা মানে একটু ছোট হয়ে গেছে, আমি যদি আরেকবার একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে হচ্ছে হলো প্রাইস, অর্থাৎ এই প্রাইসের হচ্ছে স্কেলটা হচ্ছে হলো আমার রাইট সাইডে আর কি, অর্থাৎ এই যে 40, 50, 60, 70, 80, 90, 100, অর্থাৎ এই কোম্পানিটা ট্রেডিং শুরু হয়েছিল হচ্ছে সে ধরেন 60 টাকা লেভেলে। আস্তে আস্তে উইথিন 2018-র মধ্যে এই কোম্পানিটা পিক টাচ করে ফেলছে সে ধরেন 160 টাকা লেভেলে। কেন এটা হয়েছে? কারণ হচ্ছে এই কোম্পানিটার এই যে দেখেন এই কারেসপন্ডিং টাইম পিরিয়ডে আস্তে আস্তে কি ইপিএসটা অনেক বেড়ে গেছে না, একদম প্রায় আমি যদি চিন্তা করি যে কতটুকু বাড়ছে, পিক পিরিয়ডের ইপিএস কত ছিল ফ্রম দ্য ইনিশিয়াল পয়েন্ট, যদি ইনিশিয়াল পয়েন্ট এখান থেকে ধরি, প্রায় অলমোস্ট হচ্ছে হলো 4 টাইমস ইপিএস হয়ে গেছে উইথিন হচ্ছে হলো আফটার লিস্টিং, অর্থাৎ 15 থেকে 18 মাঝখানে। তো অ্যাজ আই সেইং যে এটা যখন প্রফিটেবিলিটি বাড়া শুরু করে, আস্তে আস্তে প্রাইসও কি অ্যাকর্ডিংলি বাড়া শুরু করছে। তো এই যে বাড়া শুরু করছে, এরকম এর পরবর্তী সময় যখন এই যে পিক পিরিয়ডটা আসছে, দেখেন একটা কোম্পানির হচ্ছে হলো পিক পিরিয়ড আসার পরে, ঠিক এরকম সময় আসার পরে যখন হচ্ছে হলো কি বলে ম্যানেজমেন্ট দেখছে যে কোম্পানিটার পিক পিরিয়ড চলে আসছে, তখন আস্তে আস্তে এই কোম্পানিটা ধরেন যে হচ্ছে তার যে আর্নিংস, এই আর্নিংস একবার পিক টাচ করার পরে তারপর দেখেন যে পরবর্তী ইয়ার গুলার মধ্যে কি হয়েছে, পরবর্তী ইয়ার গুলার মধ্যে আস্তে আস্তে এই 5 থেকে কমতে কমতে একটা সময় একদম লসে চলে গেছে, এন্ড রাইট নাও ইট ইজ স্টিল ইন লস। তো অ্যাকর্ডিংলি কি হয়েছে, প্রাইসটাও পড়া শুরু করছে, রাইট? তো আন্ডারলাইং যখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করতে গেলাম, তা আমরা দেখলাম যে 1 বছর এই কোম্পানিটার এই যে প্রথম 3 বছরে যখন পিক হয়েছে, তখন আস্তে আস্তে কোম্পানির যারা স্পন্সর, এই কোম্পানির পিক, মানে যারা কোম্পানির ম্যানেজমেন্টে আছে, বা ধরেন যে যারা এই কোম্পানিটা ডে টু ডে বেসিসে রান করে, তারা তো জানে যে এই কোম্পানিটার ফিউচার কেমন, রাইট? যে তারা জানে যে এই কোয়ার্টারে সেল কেমন হয়েছে, আগামী কোয়ার্টারে সেল প্রজেক্টেড সেলস কেমন। তার মানে তারা কিন্তু বুঝতে পারে যে এই কোম্পানিটার এখান থেকে হয়তো গোয়িং ফরওয়ার্ড প্রফিটেবিলিটি কমবে, এই ধরনের ইনফরমেশন ইনভেস্টরদের কাছে আসার আগে তাদের কাছে অ্যাভেলেবেল। আর তারা যখন এই পিক পিরিয়ডে আসছে, তখন আস্তে আস্তে তারা হচ্ছে শেয়ার সেল দেওয়া শুরু করছে, এবং হচ্ছে এই সেল থেকে আস্তে আস্তে পড়তে 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 দেখেন একদম হচ্ছে হলো এখন যখন লসে আছে একদম, মানে একটা কোম্পানি শুরু 30 পয়সা থেকে শুরু করে পিক পিরিয়ডে 5 টাকা 70 পয়সা আর্নিংস দেখা, এট দিস পয়েন্ট এসে এটা হচ্ছে নেগেটিভে চলে গেছে, এবং অ্যাকর্ডিংলি শেয়ার প্রাইসটাও পড়ে গেছে। তার মানে যারা ম্যানেজমেন্টে আছে, তারা যখন দেখছে যে এই কোম্পানিটা এই পিক থেকে পড়া শুরু করছে, তারা এই পয়েন্টে শেয়ার সেল করছে, এবং তারা হচ্ছে পিক ভ্যালুয়েশন নিয়ে শেয়ার সেল করে বের হয়ে গেছে।
বাট আলটিমেটলি লুজার হয়েছে কারা? যারা হচ্ছে ইনভেস্টর, যারা হয়তো বুঝতে পারছে পরে যে এই কোম্পানিটার প্রসপেক্ট খারাপ। ওকে, এতটুকু বুঝতে পারছেন? নাও স্যার একটা মুভিং। কোয়েশ্চেন আছে। হ্যাঁ, শিওর, স্যার বলেন। এটা কি কোনো একটা বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং কোম্পানির ইপিএস এর লিস্ট আছে স্যার? মানে আমি জাস্ট এইটাই বলেন স্যার যে এটা কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। জি স্যার। বাট হচ্ছে এগুলা আমাদের যে ডিসকাশনটা, অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যে আমি আসলে আই ক্যান নট স্যার ডিসক্লোজ নেম, বিকজ হচ্ছে আই এম রাইট নাও স্টিল ওয়ার্কিং। তো এট দিস পয়েন্ট আসলে রেগুলেটরি প্রবলেম বা বিভিন্ন কারণে এটা আসলে নামটা ডিসক্লোজটা আসলে করা পসিবল হচ্ছে না। বাট দিস ইজ মোটামুটি নাম্বার গুলো অ্যাকচুয়াল আর কি, বাট নামটা আসলে বলা পসিবল হচ্ছে না। ঠিক আছে, না হচ্ছে হলো আমরা যদি ম্যানেজমেন্ট কোয়ালিটি, দ্যাট ইজ ওয়াই ইম্পর্টেন্ট, যে হচ্ছে হলো যদি ম্যানেজমেন্ট প্রপার না হয় তাহলে আসলে আপনি যতই হচ্ছে প্রপার নাম্বার অ্যানালাইসিস করেন, তারপর হচ্ছে যতই ভ্যালুয়েশন মনে হাই হওয়া উচিত, কিন্তু হবে না। আমাদের দেশে আরেকটা বড় প্রবলেম হচ্ছে হলো যে স্পন্সর শেয়ার ট্রেডিং। স্পন্সর শেয়ার ট্রেডিংটা কেমন? লাইক হচ্ছে, আরেকটা কেস যদি আমি দেখাই আপনাদের। হুম, আপনারা তো এক্সেলটা দেখতে পাচ্ছেন, রাইট? তো দিস ইজ দ্য স্টোরি অফ অ্যানাদার বাংলাদেশি কোম্পানি। তো দেখেন এই কোম্পানিটা হচ্ছিল, ইট ওয়াজ ট্রেডিং এট অ্যারাউন্ড 160, রাইট? তো 160 থেকে এই কোম্পানিটা আস্তে আস্তে হচ্ছে শেয়ার প্রাইস বাড়া শুরু করে। অ্যান্ড একটা সময় এই শেয়ারটার পিক প্রাইস কততে ছিল? পিক প্রাইস ছিল সে অ্যারাউন্ড হচ্ছে 440, 420। ওকে, তো 420-র পরে যে যে ম্যাসিভ ফলটা, এই ম্যাসিভ ফলটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ হচ্ছে উইথিন ফিউ ডেজ, অর্থাৎ এই 420 থেকে একদম উইথিন ফিউ ডেজ এর মধ্যে ইট কেম ব্যাক টু, কেম ডাউন টু অ্যারাউন্ড হচ্ছে 270 বা 280, এরকম একটা রেঞ্জের মধ্যে চলে আসছে। এই চার্টটা কি আপনারা দেখতে পাচ্ছেন না? একটু জুম করতে হবে, কেউ একজন একটু হেল্প করলে সুবিধা হতো। চার্টটা কি দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, যদি চার্টটা দেখতে পারেন, তো দেখেন হচ্ছে হলো 420 থেকে উইথিন ফিউ ডেজ এর মধ্যে এটা আসলে 270 রয়েছে। তো এই কোম্পানিটার যদি ব্যাকগ্রাউন্ড বলি বা কেন এই জিনিসটা হয়েছে, সেটা হচ্ছে হলো যে এই কোম্পানিটা বেসিক্যালি যখন 160-তে ট্রেড হয়, তো এই কোম্পানিটা আস্তে আস্তে ক্যাপাসিটি এডিশন হওয়া শুরু করে। ক্যাপাসিটি এডিশন মানে হচ্ছে হলো, সে ধরেন আগে এই কোম্পানিটা 100 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করতো। তো সে হচ্ছে হলো থ্রু অ্যাকুইজিশন বা থ্রু মার্জার ইট স্টার্টেড টু, মানে হচ্ছে হলো কম্বাইন, ইটস হচ্ছে আনলিস্টেড কোম্পানি যারা ওই সেম লাইন অফ বিজনেসে ছিল। তো অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যে হচ্ছে হলো যখন প্রফিটেবিলিটি বাড়ে তখন হচ্ছে প্রাইস বাড়া শুরু করে। যেহেতু ক্যাপাসিটি ডাবল হয়েছে, তার মানে রেভিনিউ ডাবল হবে, প্রফিটেবিলিটিও বাড়বে। তো সব মিলায় ছিল, এই কোম্পানিটা আস্তে আস্তে এরকম র্যালিতে চলে যায়। তো র্যালিতে যাওয়ার পরে যখন হচ্ছে এই যে 420 এরকম রেঞ্জে আসে বা এরকম কাছাকাছি সময়ে, দেয়ার ওয়াজ এ ডিসক্লোজার। তো এই ডিসক্লোজারের মধ্যে একটা কথা ছিল এরকম, যে দ্য কোম্পানি ইজ গোয়িং টু সেল a certain percentage of the company's ownership to a foreign entity. তো অ্যাজ আই ওয়াজ সেইং, আপনাদের ওই যে আমি ক্যাটালিস্ট দেখাচ্ছিলাম না, যে ক্যাটালিস্ট দেখানোর সময় আপনার একটা ক্যাটালিস্ট ছিল না, যে চেঞ্জ ইন ম্যানেজমেন্ট, রাইট? তো যখন হচ্ছে একজন স্ট্র্যাটেজিক ফরেন ইনভেস্টর এই ধরনের কোম্পানিতে এসে ইনভেস্ট করবে এরকম হাই ভ্যালুয়েশন লেভেলে, তখন আপনি কি বুঝবেন যে না, ডেফিনেটলি কোম্পানিটার প্রসপেক্ট কিন্তু ভালো। অ্যাজ এ জেনারেল ইনভেস্টর তো আপনি এটাই চিন্তা করবেন, যে নাইলে কেন একজন ফরেন স্ট্র্যাটেজিক ইনভেস্টর এত পিক ভ্যালুয়েশনে এসে এই কোম্পানিটার একটা ওনারশিপ বাই করার চেষ্টা করতেছে। তো যখন হচ্ছে এই ডিসক্লোজারটা দেওয়ার পরে
এই কোম্পানি শেয়ার প্রাইসটা এই যে 420 টাচ করে, দেন হচ্ছে উইথিন ফিউ উইকস এর মধ্যে বা ফিউ ওয়ার্কিং ডেজ এর মধ্যে ইট কেম ডাউন টু 278। কেন? কারণ হচ্ছে এই কোম্পানিটার যে প্রথমে যে ডিসক্লোজারটা দেওয়া হয়েছিল যে ফরেন এন্টিটি এই কোম্পানিটার ওনারশিপ বাই করবে, এই বাইং এগ্রিমেন্টটা ক্যান্সেল হয়ে যায়। তো ক্যান্সেল হওয়ার আগেই স্পন্সর বেসিক্যালি শেয়ার সেল দিয়ে বের হয়ে যায়। যারা স্পন্সরে আছে বা যারা ম্যানেজমেন্ট আছে তারা তো আগেই জানতো যে এই ডিলটা হবে না। তো তারা এই শেয়ারটা এই হাই ভ্যালুয়েশনে সেল করে দেয়, জেনারেল ইনভেস্টররা মোস্টলি ইম্প্যাক্টেড হয়। বুঝতে পারছেন? আহ, আমার এই স্টোরি লাইনটা, এটা কি বুঝতে পারছেন আপনারা যে এটা কেন হয়েছে এই কোম্পানিটার সম্পর্কে? আপনারা তো অনেকে পার্টিসিপেট করছেন, আমি একটু একজনকে জিজ্ঞাসা করি। আহ, জয় ভৌমিক, আপনি কি আমাদের সাথে আছেন? ওকে। আবরার, আপনি আছেন আমাদের সাথে? স্যার আমি আছি। মানে আমার ইয়াটা কি বুঝতে পারতেছেন যে কেন স্পন্সর ট্রেডিং মানে ক্রিয়েটস ট্রাবল? স্যার এই জিনিসটা একটু আর একটু ক্লিয়ার করলেই সুবিধা হইতো আর কি, মানে আমি ওভারঅল এটা করতে পারতেছি কিন্তু এখনো পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা, বুঝতে পারছেন এমন কেউ একটু আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবেন যে আমি যেটা বলছি এটা বুঝতে পারছেন? নাজিয়া, নওশিন, সুবা, আপনাদের মধ্যে থেকে কেউ বুঝতে পারছেন? Sir, জি। so should I try? হ্যাঁ, প্লিজ বলেন। So basically, this company was supposed to have a merger with a foreign investor. তো তখন হচ্ছে যে লোকাল ইনভেস্টররা ভাবছে যে হয়তো ইটস গোয়িং টু বি ভেরি প্রফিটেবল, এর জন্য অনেকেই কেনা শুরু করেছে স্টকটা। এর জন্য হচ্ছে যে একদম ইট রিচড ইটস পিক 420, কিন্তু উইদিন 2 উইকস ওই মার্জার যে হবে না ওই নোটিশটা আসছে। তো ওই 2 উইকস এর মধ্যেই হচ্ছে স্পন্সর্ড শেয়ার হোল্ডার্সরা বিক্রি করে চলে গেছে, অ্যান্ড দেন নিউজটা আসার পরে দ্য কমন শেয়ার হোল্ডার্স হ্যাড টু বেয়ার দ্য বার্ডেন বিকজ তখন শেয়ার প্রাইস একদম ড্রপ করেছে। রাইট, রাইট, একদম এক্স্যাক্টলি এটাই করছে। জাস্ট টু অ্যাড যে এই যে যে নিউজটা আসছে, এই নিউজটা আসছে হচ্ছে যে এই ডিলটা যে ক্যান্সেল হয়েছে, এই নিউজটা আসছে হচ্ছে এই পয়েন্টে, মানে লোয়েস্ট পয়েন্টে। ইন যারা এই ডিলটা বা কোম্পানিটা ডে টু ডে অপারেশনে কাজ করে তারা কিন্তু এই যে 420-র সময় জেনে গেছে যে এটা হবে না, তো দে স্টার্টেড সেলিং। বাট এই নিউজটা পাবলিক হয়েছে হচ্ছিল 278 লেভেলে। দ্যাট ইজ ওয়াই ওই যে জেনারেল ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত হয়েছে, বা তারা আসলে এই তাদের যে প্রপার মানে ট্রেডিং স্ট্র্যাটেজি এটা ফলো করতে পারে না। তারা যদি এই লেভেলে জানতো তাহলে তো তারা আগেই সেল করে দিত। বাট হচ্ছে তারা যেহেতু জানতো না, এই নিউজটা পাবলিক হয়েছে হচ্ছে লোয়ার লেভেলে, দ্যাট ইজ ওয়াই হচ্ছে হলো দে গট নেগেটিভলি ইম্প্যাক্টেড। থ্যাংক ইউ। স্যার, ইউর ওয়েলকাম স্যার। স্যার, আই ওয়ান্ট টু আস্ক যে এটা কি আসলে অ্যালাউড? মানে এটা তো অনেক ডিসরাপটিভ। আহ এটা তো আসলে অ্যালাউড না, ডেফিনেটলি। কিন্তু ধরেন যে যে আমি এটাই বলতেছিলাম যে আপনাদের এই সেশনটার যে প্রাইমারি অবজেক্টিভটা, যে আপনি তো ধরেন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা শিখছেন যে কেন কিভাবে ফ্রি ক্যাশ ফ্লো করতে হয়, কিভাবে রিলেটিভ ভ্যালুয়েশন করতে হয়। এবং আপনি চিন্তা করতেছেন যে আপনি যে ভ্যালুয়েশনটা বের করছেন, আপনার যেহেতু মানে ম্যাথমেটিক্যালি আপনি সব ধরনের ডিউ ডিলিজেন্স করে এটা করছেন, তার মানে আপনি আন্ডার ভ্যালুড কোম্পানি পাইলে আপনি যদি বাই করেন একদিন ফেয়ার ভ্যালুয়েশনে যাবে। কিন্তু ফেয়ার ভ্যালুয়েশনে যাইতে গেলে এই যে যে অ্যাকচুয়াল কাজ করার সময় যে নয়েজ গুলা ক্রিয়েট হয় বা যে ট্রাবল গুলো হয়, যে কারণে ফেয়ার ভ্যালুয়েশনে অ্যাকচুয়ালি পাওয়া যায় না মার্কেটে, বা যে ইনএফিসিয়েন্সি গুলার কারণে মার্কেটে এই কোম্পানি গুলার ফেয়ার ভ্যালুয়েশন পাওয়া যায় না, আমরা আসলে ওই অ্যাসপেক্ট গুলো আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি ইন দা কনটেক্সট অফ বাংলাদেশ মার্কেট। ওকে।
গ্লোবালি কিরকম রেগুলেশনস আর পুট ইন প্লেস টু স্টপ এইসব ট্রেডিং? এভরি ইনসাইডার ট্রেডিং ইজ লাইক প্রহিবিটেড গ্লোবালি, ঠিক আছে? তো যে ধরনের মার্কেটে এই ধরনের, গভর্নেন্সটা কিভাবে করে তো ওটা? আচ্ছা দেখেন, যে ধরনের মার্কেটে এই ধরনের ভিজিলেন্স বা সার্ভেলিয়েন্স বা রেগুলেটরি অ্যাক্টিভনেস আছে, ওই ধরনের মার্কেটে এই ধরনের ট্রাবল গুলা কম হবে, ঠিক আছে? কিন্তু যে ধরনের মার্কেটে ধরেন যে হচ্ছে হলো রেগুলেটরি যে সার্ভেলিয়েন্স গুলা থাকার কথা, এই সার্ভেলিয়েন্স গুলা নাই, ওই ধরনের মার্কেটে তো এই ঘটনা আসলে রিপিটেড হবে, রাইট? তো বাংলাদেশ মার্কেটে আসলে একটা ফর এ লং টাইম এই ধরনের সার্ভেলিয়েন্স গুলা ছিল না আর কি। সো দ্যাট ইজ ওয়াই আর কি ইনসিডেন্টস গুলা আনফরচুনেটলি ঘটে গেছে, এন্ড ইনভেস্টররা ইম্প্যাক্টেড হয়েছে নেগেটিভলি। ওকে। স্যার, এটা কিন্তু স্যার গ্লোবাল ফেনোমেনন একটা, স্পেশালি স্যার আপনি যদি মানে ন্যান্সি পেলোসির স্টকের মানে ওর এই যে ইনকাম ডিসক্লোজারটা দেখেন স্যার, ওর কিন্তু অ্যানুয়াল রিটার্ন হচ্ছে টেকনিক্যালি 1990s থেকে এই পর্যন্ত 70%-এর মতো, যেখানে টপ হেজ ফান্ড গুলোও 20-30% ক্রস করতে পারে না। সুতরাং রাইট। স্যার রেগুলেটরি বডিতে যারা আছে কিংবা কোম্পানির ইনসাইডার যারা আছে তারা স্যার সব জায়গাতে এই জিনিসটা ইউটিলাইজ করে স্যার আসলে না, মানে। আমি দেখেন, ডিপেন্ডিং অন মার্কেট ইফিসিয়েন্সি এটা কম বেশি হয়তো হবে, কিন্তু আমি আমাদের কনটেক্সটের মধ্যে বলতেছি, তো আমাদের কনটেক্সটে এই ইয়াগুলা একটু বেশি ফ্রিকোয়েন্ট আর কি। জি স্যার। ওকে, না হচ্ছে মুভিং টু দা হচ্ছে হলো পলিটিক্যাল স্লাইডটা বাদ দিচ্ছি। না হচ্ছে হলো রেগুলেটরি আরেকটা অ্যাসপেক্ট বলি, যে কারণে ধরেন যে হচ্ছে হলো একটা ফর এ লং সময় আমাদের দেশে আসলে যে স্টকের ফেয়ার প্রাইস, এই ধরনের কনভার্সেন্স গুলা ফর এ লং সময় আহ, কি বলা চলে, বাধাগ্রস্ত হয়েছে, এই ধরনের প্রবলেম গুলা ফেস করছে। ডু ইউ নো হোয়াট ইজ ফ্লোর প্রাইস? এনিয়ন, মানে ফ্লোর প্রাইস নিয়ে আইডিয়া আছে কারো? ওকে, আচ্ছা, আমি যদি একটু বলি আর কি আপনাদের, ফ্লোর প্রাইস কি? ফ্লোর প্রাইস মানে হচ্ছে হলো একটা মিনিমাল প্রাইস, যে যার নিচে আসলে কোনো শেয়ারের প্রাইস যেতে পারবে না। তো এই ধরনের কনসেপ্টটা কখন বাংলাদেশ মার্কেটে আসছে, এটা একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি, ডিউরিং কোভিড পিরিয়ড। অর্থাৎ কোভিড পিরিয়ড যদি আমরা চিন্তা করি, যে কোভিড পিরিয়ডে হচ্ছে হলো আমাদের প্রথম, লাইক এভরিথিং ওয়াজ আনসার্টেন এট ওয়ান পয়েন্ট ইন টাইম। এরকম মনে হচ্ছিল যে সবকিছু আসলে মানে কি হবে, লাইক অফ হয়ে যাবে, বা হচ্ছে হলো আসলে তখন তো এই জিনিসটা একদম নিউ ফেনোমেনন ছিল। তো কেউ আসলে বুঝতে পারছিল না যে মানে আগামী দিন কি হবে। তো দ্যাট ইজ ওয়াই একটা হ্যাভি আনসার্টেনটি ক্রিয়েট হয়েছে। এটা দিস ইজ নট অনলি ইন বাংলাদেশ, গ্লোবালি আর কি এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। তো এরকম যখন হচ্ছে হলো আম, বাংলাদেশ মার্কেটেও এইটার একটা ইম্প্যাক্ট পড়ে যায়। অ্যাজ আই ওয়াজ সেইং, যে এনিথিং যেটা একটা কোম্পানির প্রফিটেবিলিটি কে ইম্প্যাক্ট করে, এগুলো সবই শেয়ার প্রাইস কে ইম্প্যাক্ট করবে। তো আনসার্টেনটি যখন আসে, তখন অ্যাজ আই ওয়াজ সেইং যে প্রফিটেবিলিটি ইম্প্যাক্টেড হবে, এবং হচ্ছে হলো আম, ওই স্টক প্রাইসও অ্যাকর্ডিংলি অ্যাডজাস্টেড হতে থাকবে। এট দিস পয়েন্ট, তাহলে আসলে যখন কোভিড শুরু হয়েছে, তখন যদি আমরা দেখি যে ডিএসইএক্স এর মুভমেন্ট কেমন ছিল, তো আরেকটা স্ক্রিন একটু শেয়ার দিচ্ছি আপনাদের সাথে। এই যে এটা হচ্ছে হলো বাংলাদেশ স্টক মার্কেটের ওভারঅল মার্কেট মুভমেন্টের গ্রাফ। আপনারা এই চার্টটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, সো আমাদের দেশে যখন হচ্ছে বিফোর দ্য অ্যারাইভাল অফ কোভিড আর কি,
তখন কিরকম ছিল এটা যদি একটু দেখাই। ফেব্রুয়ারি, এই যে, সো দিস ইজ দা হচ্ছিল কোভিড পিরিয়ড, হচ্ছিল এই কোভিড এর নিউজটা যখন হচ্ছে গ্লোবালি প্রথম আসা শুরু করে, তো তখন হচ্ছে হলো এই এই পর্যায়ে আর কি বাংলাদেশ স্টক মার্কেটটা ছিল। তো এই চার্টটা যারা ইন্টারপ্রেট করতে পারেন না তাদের জন্য আর কি একটু ইজি করে বলি, যে গ্রিন মিনস হচ্ছে পজিটিভ ইন্ডেক্স মুভমেন্ট, আর রেড মানে হচ্ছে হলো নেগেটিভ ইন্ডেক্স মুভমেন্ট। এই বডির সাথে আবার কিছু লেগ আছে, তো লেগ গুলা ডিসকাশন না, যে আপাতত ফরওয়ার্ড ডিসকাশন এটা এতটুকু জানলে চলবে যে গ্রিন মিনস পজিটিভ, রেড মিনস নেগেটিভ। তো যেটা হয়েছে যে এই কোভিড এর নিউজ আসার সাথে সাথে যারা ইনভেস্টর ছিল তারা অনেক প্যানিক হয়েছে। প্যানিক হওয়ার কারণে আস্তে আস্তে অনেক সেল প্রেশার বাড়ে। তো সেল প্রেশার বাড়তে বাড়তে এই যে এই পিরিয়ডটা একটা দিন দেখতেছেন, একদিনে এই দিন সম্ভবত টোটাল মার্কেট মনে হয় 5% পড়ে গেছিল আর কি, মানে ম্যাসিভ ফল হয়েছিল আর কি, ম্যাসিভ সেল প্রেশার। তো তারপর যেটা করছে যে রেগুলেটর এই ম্যাসিভ সেল প্রেশার থামতেছিল না, এটা কন্টিনিউ করতেছিল। এবং আপনি যদি এখান থেকে এই পয়েন্টে চিন্তা করেন তাহলে দেখবেন যে এখানে ইন্ডেক্স লেভেল ছিল হচ্ছে 4700, এবং হচ্ছে একদম লোয়েস্ট পয়েন্টে ইন্ডেক্স চলে গেছে 3600 আর কি। এবং এর মাঝখানে কিন্তু বেশি ওয়ার্কিং ডে যায় নাই, মানে অল্প কয়েকদিনের ডিফারেন্সে ইন্ডেক্সে আর কি ম্যাসিভ ফল হয়েছে, লাইক 10% মনে হয় পড়ে গেছে। তো এখান থেকে এই যে একটা বিগ জাম্প দিছে, এই বিগ জাম্পটার মেইন যে রিজন সেটা হচ্ছে হলো ফ্লোর প্রাইস। তো ফ্লোর প্রাইস কি? তো ওই এই বিগ জাম্প হওয়ার পরে রেগুলেটর ইন্টারভিন করে যে কাজটা করছে, তারা বলছে যে বাংলাদেশ স্টক মার্কেটের কোনো শেয়ার একটা পার্টিকুলার প্রাইস লেভেলের নিচে ট্রেড হইতে পারবে না। দ্যাট ইজ হচ্ছে হলো ফ্লোর প্রাইস। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন আমার আমার সাথে? একটু এক কোম্পানি করলে ভালো হয়, মানে ফ্লোর প্রাইস কনসেপ্টটা বুঝতে পারছেন? Yes, sir. ওকে। তো ফ্লোর প্রাইস দেন হচ্ছে রেগুলেটর ইন্টারভিন করছে। রেগুলেটর ইন্টারভিন করার পরে তো যখন বলে দিছে যে প্রত্যেকটা শেয়ারের মিনিমাম প্রাইস কত হবে, তো অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আপনার কাছে যদি মনে হয় যে কোনো অ্যাসেটের প্রাইস যেটা লেখা আছে তার থেকে আরো নিচে আসা উচিত, বাট গভর্নমেন্ট আপনাকে বলে দিছে যে এই শেয়ারের প্রাইস একটা পার্টিকুলার লেভেলের নিচে হবে না, তখন অ্যাজ এ বায়ার আপনি কি করবেন? আপনি ওয়েট করবেন, আপনি বাই করবেন না, আপনি বসে থাকবেন যে না কোনো দিন এই ফ্লোর প্রাইস কনসেপ্ট উঠবে। যখন দেখবে যে কেউই বাই করে না, তখন গভর্নমেন্টও বুঝবে যে আহ, এই ফ্লোর প্রাইসটা কমপ্লিটলি ইনইফেক্টিভ। তখন হচ্ছে হলো আপনি যখন ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট হবে, যখন ফেয়ার ভ্যালুয়েশনে যাবে আপনি মনে করেন তখন কিনবেন, তার আগে কিনবেন না। তো এই ফ্লোর প্রাইস দেওয়ার পরে দেখেন এই যে মার্কেট মোটামুটি ভেরি ইয়া, মানে লো পার্টিসিপেশন কিভাবে বোঝা যায়? যে এগুলো এই নিচের যে গ্রাফ গুলা আছে বা নিচের যে বার গুলো আছে এগুলা রিপ্রেজেন্ট করে হচ্ছে হলো টার্ন ওভার লেভেল, এই যে নিচের যে ইয়াতে আছে। তো টার্ন ওভার দেখেন একদম কমে গেছে, এই লেভেল পর্যন্ত কোনো পার্টিসিপেশন ছিল না। এভাবে হচ্ছিল যখন মার্চে এই ফ্লোর প্রাইসটা ইম্পোজ করার পরে, সরি, এই ফ্লোর প্রাইসটা ইম্পোজ করার পরে এরকম হচ্ছে প্রায় 2 মাস চলছে। তো 2 মাস পর আস্তে আস্তে ইনভেস্টররা এই মার্কেটে টাকা ঢোকানো শুরু করছে। এটার ওয়ান অফ দা মেইন রিজন ছিল তখন আসলে প্রচুর এক্সেস লিকুইডিটি জমে গেছিল সিস্টেমে, অর্থাৎ সব বিজনেস অফ হয়ে গেছিল। তো এক- একদম যদি বলা চলে তাহলে সিম্পলি বলা চলে যে অনলি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি ছিল, সেটা ছিল স্টক মার্কেট ওপেন ছিল, আর মোটামুটি সবাই হচ্ছে হোম অফিস, বাসায় বসে থাকা লাগে, সব বিজনেস মোটামুটি অফ লকডাউনের কারণে। তো দ্যাট ইজ ওয়াই তখন এই এক্সেস লিকুইডিটি গুলা এই মার্কেটে ফ্লো করা শুরু করে। আর যেহেতু মার্কেট অনেক কারেকশন হয়ে গেছিল, তো অ্যাসেট গুলাও অনেক চিপ ছিল, তো দ্যাট ইজ ওয়াই আর কি আস্তে আস্তে মার্কেট শুরু করে এবং একটা বিগ র্যালি দেয়।
দেখেন এই যে এখান থেকে শুরু করছে র্যালি, এটা একদম মানে ম্যাসিভ র্যালি দিছে। এটা কত 2020-এ আপনি যদি এখান থেকে চিন্তা করেন, অর্থাৎ হচ্ছে এখান থেকে যদি চিন্তা করেন বা লো থেকে যদি চিন্তা করেন, তাহলে তো আসলে এই পর্যন্ত চলছে। অর্থাৎ এই বছর হচ্ছে 25% রিটার্নে শেষ করে। আবার এখান থেকে যদি চিন্তা করেন পরের বছরও এই র্যালিটা কিছুদিন কারেকশন হয়, আবার হচ্ছে একটা ম্যাসিভ র্যালি দিছে এই পর্যন্ত। মানে এই বছরটা মোটামুটি 2000 পরপর 2 বছর একটা ম্যাসিভ র্যালি দেয়, 2020 2021। ওকে, তো র্যালির সাইজটা কেমন ছিল? 2020 সালে আমাদের হচ্ছে হলো মার্কেট কত 21% বাড়ে, পরের বছর বাড়ে হচ্ছে হলো 25%। দ্যাট ইজ হিউজ আর কি। তো এই র্যালি হওয়ার পরে তারপর একটা সময় যে, অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যে এটা এই কন্টিনিউয়াসলি কিন্তু আপনি এটা বলে আসলে পারবেন না যে হচ্ছে হলো একটা শেয়ারের প্রাইস কত হওয়া উচিত। তো দেন হচ্ছে হলো যখন আবার এই ফ্লোর প্রাইসটা তুলে দিছে, তখন আস্তে আস্তে এই যে কারেকশন হওয়া শুরু করছে। কারেকশন এখান থেকে শুরু হয়েছে, কারেকশন হইতে হইতে একটা লেভেল আসলো। তো যেহেতু আমাদের মার্কেট মোটামুটি রিটেইল ড্রাইভেন মার্কেট ছিল, এরকম যখন কিছুদিন কারেকশন হয়েছে, এই 22 সালে ফ্লোরটা তুলে দেওয়ার পরে অর্থাৎ একদম ম্যাসিভ ফল হয়েছে, ডাউন সাইড যে বারটা এটা তুলে দেওয়ার পরে, তো জুন মাসে এসে গভর্নমেন্ট আবার হচ্ছে হলো নতুন করে রিইম্পোজ করে ফ্লোর। তো প্রথমবারের যে ফ্লোর ইম্পোজ করার কনটেক্সট এবং দ্বিতীয়বার যে ফ্লোর ইম্পোজ করার কনটেক্সট, দুটা কিন্তু সেম ছিল না। প্রথমবার কনটেক্সট ছিল যে কোভিড চলে আসছে, লোকজন হ্যাভিলি প্যানিক ছিল, হ্যাভি সেল প্রেসার ক্রিয়েট হয়েছে, এন্ড এই সেল প্রেসার ক্রিয়েট হওয়ার কারণে সব অ্যাসেট অনেক চিপ ভ্যালুয়েশনে ছিল। সো দ্যাট ইজ ওয়াই যখন হচ্ছে এক্সেস লিকুইডিটি মার্কেটে আসা শুরু হয়েছে, ইকুইটি প্রাইস ওয়েন্ট আপ। বাট যখন হচ্ছে 2 বছর বাড়ছে, মানে টানা 2 বছর ম্যাসিভ র্যালি দিছে, এক বছর 21, এক বছর 25, তার মানে অ্যাসেট প্রাইস কিন্তু তার পিকে চলে গেছে। পিক থেকে তো একটা লেভেল অফ কারেকশন হইতেই হবে, কিন্তু এই কারেকশন না হইতে দিয়ে আমি যদি বলে দিই যে না, যে পিকে আছে এই পিকটাই হচ্ছে নতুন করে ফ্লোর প্রাইস, তাহলে কি কোনো বায়ার থাকবে? থাকবে না তো। তো এই পিক থেকে যখন হচ্ছে এরকম নিচে পড়া শুরু করছে, তখন হচ্ছে রেগুলেটর আবার ইন্টারভিন করছে। ইন্টারভিন করে সে বলে দিতে হচ্ছে হলো 31 জুলাই যে ফ্লোর প্রাইস আবার নতুন করে রিইম্পোজ হবে। তো 31 জুলাই এই জিনিসটা যখন আবার বলে দিছে, তারপর কিন্তু ওই আগের যে র্যালিটা ওটা কন্টিনিউ করে নাই। তো হচ্ছে প্রথমবারের যে ইকোনমিক্স আন্ডারলাইন ডাইনামিক্স ওইটা এবং পরের বার আন্ডারলাইং ডাইনামিক্স এটা কিন্তু কমপ্লিটলি ভিন্ন। তো এই কারণে পরবর্তীতে যখন এই ফ্লোর প্রাইসটা দেওয়া হয়েছে, টার্ন ওভার লেভেল কমতে থাকে, মার্কেট একটা সময় খুব ড্রাই হয়ে যায়, যে এভারেজ টার্ন ওভার খুব কমে যায়। তো অ্যাপার্ট ফ্রম দিস, এই সেকেন্ড বার এই ফ্লোর প্রাইস দেওয়ার আরেকটা বড় রিজন ছিল হচ্ছে একটু পলিটিক্যাল ফ্যাক্টরও ছিল। যে তৎকালীন সময়ে যারা পাওয়ারে ছিল তারা চাচ্ছিল না যে মার্কেট কারেকশনের কারণে যারা আহ, লোকজন আছে বা ইনভেস্টর আছে তাদের মাঝখানে নেগেটিভ কোনো সেন্টিমেন্ট ক্রিয়েট হোক। সো দ্যাট ইজ ওয়াই, যেহেতু ইলেকশনও কাছাকাছি সময় ছিল, তো তারা রেগুলেটর মোটামুটি ভার্বাল ডিরেকশন দিছে যে ফ্লোর প্রাইসটা রিইম্পোজ করে শেয়ার প্রাইস যাতে না ফল হয়, তাহলে মানে শেয়ার প্রাইস যদি নিচে ডাউনওয়ার্ড না ফল হয়, তাহলে তো আসলে ইন্ডেক্স নেগেটিভ হবে না। ইন্ডেক্স নেগেটিভ না হলে তো আর ধরেন যে আপনার কমপ্লেন করতে পারবেন না। কিন্তু এর- এই কারণে যে জিনিসটা হয়েছে, যে যেহেতু শেয়ার প্রাইস ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট হয় নাই, তখন হচ্ছে যারা স্মার্ট ইনভেস্টর ছিল তারা ওয়েট করছে, তারা ইনভেস্ট করে নাই। অ্যাজ এ রেজাল্ট মার্কেট টার্ন ওভার বা ইনভেস্টর পার্টিসিপেশন অনেক কমে যায়। তারপর পরবর্তীতে যখন হচ্ছে হলো ইলেকশন হয়, ইলেকশন হওয়ার পরে এই ফ্লোর প্রাইসটা তুলে দেয়। এই ইকোনমিক্স এর ইয়াটা তো বোঝেন, যে সাপ্লাই ডিমান্ড এই দ্বারা শেয়ার প্রাইস নির্ধারিত হয়। তো যখন হচ্ছে হলো ইনভেস্টরদের এই ডাউনওয়ার্ড বারটা তুলে দেওয়া হয়েছে, আপনি দেখেন 2024-এ ম্যাসিভ কারেকশন হয় উইথিন ফিউ ডেজ। ঠিক আছে, আপনি যদি এই যে এখান থেকে দেখেন
তো আমাদের দেশে হচ্ছে রিয়াকশনটা বোথ সাইডে এক্সট্রিম হয়, যখন হচ্ছে হলো বাড়ে তখন খুব মানে র্যাপিড বাড়ে, আবার যখন হচ্ছে হলো কমে তখন খুব ম্যাসিভ সেল অফ হয়। তো এই ম্যাসিভ সেল অফ এর কারণে তখন যেটা হয়েছে যে কিছু কিছু একদম গুড গভর্ন টপ ব্লু চিপ স্টক তখন এগুলা হচ্ছে হলো ফেয়ার ভ্যালু থেকে বা যে ভ্যালুয়েশনে আসা উচিত ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট তার থেকেও নিচে পড়ে যায়। তো রেগুলেটরি আনসার্টেনটি আসলে আমাদের দেশে ইনএফিসিয়েন্সি ক্রিয়েট করে, দ্যাট ইজ ওয়াই ধরেন যে আম, আমাদের দেশে আসলে প্রাইস পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি, বা ফেয়ার এই যে আপনি যে ফেয়ার ভ্যালু বের করেন এই কনভার্জেন্স দেখাটা ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, নাও মুভিং ব্যাক টু আওয়ার হচ্ছে হলো সেল, এই লাস্ট ওয়ান আর কি। এটা আমরা যদি দেখাই যে ইনভেস্টরদের আসলে আমাদের দেশে যেহেতু রিটেল ড্রাইভেন ইনভেস্টর, তো রিটেল ড্রাইভেন ইনভেস্টরদের সেন্টিমেন্ট মার্কেটে ইট প্লেস এ ভেরি বিগ রোল। কিরকম রোল প্লে করে, তো এটা আমি যদি একটু দেখাই, তো এখানে ধরেন যে হচ্ছে হলো একটা মানে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট বা ওনাদের সাথে ক্লোজলি অ্যালাইন পলিটিশিয়ান এরকম একজনের একটা কোম্পানি যেটা বাংলাদেশ মার্কেটে লিস্টেড। তো আপনি দেখেন যে একটা কোম্পানি এটা 2021-এর আগেও এটা হচ্ছে 18 টাকায় ট্রেড হইতো, উইথিন ভেরি শর্ট আওয়ার 2020-21 থেকে শুরু করে 2023-এর মধ্যে এটা 115 টাকায় চলে আসছে। তাহলে এখানে ইনভেস্টরদের একটা বিগ অ্যাজাম্পশন ছিল হচ্ছে যে এই পলিটিশিয়ান যেহেতু হচ্ছে লোক কারেন্ট যারা পাওয়ার আছে তাদের ক্লোজ, তাহলে হচ্ছে এই পলিটিশিয়ান উইল গেট বিজনেসেস ফ্রম দ্য গভর্নমেন্ট এন্ড তার প্রফিটেবিলিটি বুস্ট হবে, এন্ড হচ্ছে এই কোম্পানির স্টক প্রাইস বাড়া উচিত। তো একটা ম্যাসিভ র্যালি করছে। And এই সেম লজিক ওয়াইজ যখন হচ্ছে এই পলিটিক্যাল পরিস্থিতি চেঞ্জ হয়েছে, পলিটিক্যাল পরিস্থিতি চেঞ্জ হওয়ার পরে দেখেন এই বিএমপি ক্লোজ এই ধরনের কোম্পানি এরকম একটা দেখেন, এটাও ধরেন যে হচ্ছে হলো 200 টাকা থেকে এখন হয়ে গেছে হচ্ছে হলো প্রায় অলমোস্ট ডাবল আর কি। পিক পিরিয়ডে আসলে এটা অনেক দূর ছিল, লাইক হচ্ছে কত 500 টাকার কাছাকাছি ছিল, সেখান থেকে এখন স্টেবল হয়ে গেছে হচ্ছে হলো 400 টাকার কাছাকাছি। তো ইনভেস্টর যারা রিটেল টাইপের ইনভেস্টর তাদের সেন্টিমেন্টও মাঝে মাঝে ধরেন যে মার্কেটে ইনএফিসিয়েন্সি ক্রিয়েট করে, যে তারা অ্যাজ এ হোল যদি ভাবে যে এই কোম্পানিটার প্রাইস বেড়ে যাবে তখন আসলে এই যে বাড়া শুরু করে, বা এই বাইং প্রেসার ক্রিয়েট হওয়ার কারণে অনেক হাই ভ্যালুয়েশনে চলে যায়, ইভেন দো নট জাস্টিফাইড বাই ফান্ডামেন্টালস। তো আপনারা যারা এই যে বিএ পড়তেছেন বা ইন ফিউচার হয়তো গুড অ্যানালিস্ট হবেন, তো তারা শুধু হচ্ছে যে ম্যাথমেটিক্যাল মডেল না কর মানে ম্যাথমেটিক্যাল মডেল করার পরে এই যে যে প্র্যাকটিক্যাল ফ্যাক্টর গুলো এগুলো একটু কনসিডারেশনে নিতে হবে। তো উইথ দিস আমার মনে হয় যে আমাদের ইকুইটি সাইডের যে আম, ইয়াটা ছিল এটা মোটামুটি শেষ। ঠিক আছে, এতটুকু যদি আপনারা বুঝতে পারেন, ইকুইটি সাইড নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন, নাহলে আমরা হচ্ছে বন্ড সাইডটা নিয়ে আবার একটু কথা বলবো। এনিয়ন যদি কোনো কিছু থাকে ইউ ক্যান আস্ক। এতটুকু আপনারা বুঝতে পারছেন? নুহা বলেন, আপনারা কি এতটুকু পর্যন্ত মানে মোটামুটি ক্লিয়ার যতটুকু নিয়ে আমরা ডিসকাশন করছি? Yes, sir. তাহলে এতটুকু যদি আবার আমরা একটু সামারি করি যে তাহলে ইকুইটি মার্কেটে কি করা উচিত, ইকুইটি মার্কেটে তখনই ইনভেস্ট করা উচিত যখন হচ্ছে ইন্টারেস্ট রেট লো, হচ্ছে মার্কেট এন্ড ইন্টারেস্ট রেট এটা হচ্ছে ইনভার্সলি রিলেটেড। ইকুইটি ভ্যালুয়েশন করার সময় উই ট্রাই টু ফাইন্ড কোম্পানিজ যেগুলো আন্ডার ভ্যালুড ইউজিং আওয়ার ফাইন্যান্সিয়ালস অ্যানালাইসিস অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে হলো কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট সবগুলা দেখি। দেখার পরে আমরা ইকুইটি ভ্যালুয়েশন করি, ইকুইটি ভ্যালুয়েশন করলেই হবে না, ক্যাটালিস্ট দেখতে হবে যে ইকুইটি ভ্যালুয়েশনের যে ফেয়ার প্রাইসে যাওয়ার জন্য এই কোম্পানির ক্যাটালিস্ট গুলা প্রপার আছে কিনা বা আপকামিং ক্যাটালিস্ট কি, সেগুলা কনসিডার করে আমরা ইনভেস্ট করবো। ইনভেস্ট করার সময় ইন বাংলাদেশ মার্কেট কিছু চ্যালেঞ্জেস আছে, ইনফরমেশন অ্যাসিমেট্রি আছে, এগুলা আমাদের একটু মাথায় নিতে হবে ওয়াইল অ্যাকচুয়ালি ইনভেস্টিং বেসড অন আওয়ার হচ্ছে হলো অ্যানালাইসিস। ওকে।
স্যার, আমার প্রাইস ফ্লোর নিয়ে একটা কনফিউশন ছিল। জি বলেন। স্যার, মার্কেটে যখন বিভিন্ন ধরনের রেগুলেটরি অথরিটিস যখন প্রাইস ফ্লোর আর্টিফিশিয়ালি সেট করে দিচ্ছে, তখন কি দ্য ইনভেস্টার্স আর নট উইলিং টু ইনভেস্ট ইন দ্য স্টক মার্কেট এনিমোর, কারণ তারা জানে যে দ্য প্রাইসেস আর নট বিং সেট অর্গ্যানিকলি থ্রু ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, এ কারণে কি প্রাইসটা তখন কমে যায় প্রাইস ফ্লোরটা উঠানোর পর পর? রাইট, মানে সিম্পলি যদি আপনার লজিকটা বলি, আরেকটু সুন্দর করে বলি, সেটা হচ্ছে হলো আপনি যেটা ধরছেন একদম প্রপার। আমি জাস্ট আরেকটু কনটেক্সট দিয়ে বলি। প্রফিটেবিলিটি যখন বাড়ে তখন যদি কোম্পানি শেয়ার প্রাইস উপরে উঠে যায়, অর্থাৎ আমরা যদি আগের 2 বছর দেখি ইন দিস পার্টিকুলার কনটেক্সট, যে অনেক হাই রিটার্ন দিছে সবগুলা কোম্পানির প্রাইস, প্রথম বছর 21%, পরের বছর 25% বাড়ছে। কারণ স্টক মার্কেট তো আর এমন না যে প্রত্যেকদিন বাড়বে, রাইট? একটা সময় এসে তো ওই প্রাইস কারেকশন হবে, কারেকশন হয়ে আবার ফাইনান্সিয়ালি যতটুকু জাস্টিফাইড ওই লেভেলটাতে এসে দাঁড়াবে। তো তখন যদি আপনি বলে দেন যে না, এখন ফ্লোর প্রাইস আছে, এর নিচে এই কোম্পানির প্রাইস পড়বে না, তাহলে যে স্মার্ট ইনভেস্টর সে তো বুঝবে যে আসলে এই যে যে প্রাইসটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল সাপোর্ট। এই সাপোর্টটা যখন থাকবে না, তখন কোম্পানির প্রফিট নাম্বার এই প্রাইসটাকে সাপোর্ট করতে পারবে না, তখন আস্তে আস্তে এই কোম্পানির প্রাইসটা আবার নিচে নামবে। তো স্মার্ট ইনভেস্টর তাইলে যখন ফ্লোর দিবে তখন কি হবে, ইনঅ্যাক্টিভ থাকবে, তখন সে ওয়েট করবে যে ফ্লোরটা উঠুক, আই উইল বাই ইট অ্যাট এ চিপ ভ্যালুয়েশন। ওকে। ইয়েস স্যার, আন্ডারস্টুড। এনিওন। হ্যাঁ, শিওর, বলেন। সেকেন্ড ফ্লোর প্রাইস যেটা বাংলাদেশের কন্টেক্সটে, ওটা হচ্ছে যে ইলেকশনের, ইউ মেনশন যে ইলেকশনের আগে আগে ছিল, পরে ইলেকশন হওয়ার পরে আবার ওটা বলে উঠায় দিছে, ফেলছে। রাইট রাইট। স্যার মানে সেম গভর্নমেন্টই থাকলে আর ওটা তুলেছে কেন? ইফ দে ওয়ার ফেভারেবল, মানে ইফ দে ওয়ার ফেভারিং দ্য পিপল, যারা আচ্ছা চাচ্ছে যে প্রাইস দেখেন, ফ্লোরটা থাকে। হ্যাঁ হ্যাঁ, রাইট, ভালো কথা বলছেন। আচ্ছা দেখেন না, অ্যাজ আই মানে আপনাদের দেখাচ্ছিলাম যে বাংলাদেশ মার্কেটের টার্ন ওভার কিরকম থাকে, 500 কোটি লেভেলে অন এন এভারেজ থাকে, রাইট? পার ডে তে এরকম লেভেলের টার্ন ওভার হয়। তো যখন সেকেন্ড ফ্লোর প্রাইস ইম্পোজ করছে, তখন হচ্ছে এই যে অ্যাজ আই ওয়াজ সেইং, যে স্মার্ট ইনভেস্টর যারা বুঝছে যে এইটা তো আসলে আর্টিফিশিয়ালি একটা প্রাইস পয়েন্ট ধরে রাখা হয়েছে, তখন সে কি করছে, সে সিম্পলি হচ্ছে হলো এই প্রাইস পয়েন্টে কোনো বাই দেয় নাই। তার মানে বাই, সে যদি বাই না করে তাহলে কি কোনো টার্ন ওভার হবে? টার্ন ওভার না হলে তখন কি হবে? তখন ধরেন যে 500 কোটি থেকে এই এই মার্কেটের, টোটাল মার্কেটের টার্ন ওভার একটা সময় ধরেন যে 200, 250 থেকে 300-র মধ্যে নেমে আসছে, 300 কোটিতে নেমে আসছে। তো 300 কোটি মানে তো অ্যাকচুয়ালি আসলে ডেড মার্কেট, ফ্র্যাঙ্কলি, ঠিক আছে, যে এই মার্কেটে আসলে কারো কোনো পার্টিসিপেশন নাই। ধরেন আপনার বাজার আছে কিন্তু বাজারে কোনো বায়ার সেলার নাই, তাহলে উইল ইট বি এ মার্কেট? ওটা তো আসলে কোনো মার্কেটের ডেফিনেশনেই পড়বে না। তো যখন হচ্ছে এই ফ্লোর প্রাইসটা ইম্পোজ করছে, যারা প্রুডেন্ট ইনভেস্টর তারা এটা বুঝছে যে এটা কন্টিনিউ করতে পারবে না, তারা ওয়েট করছে, তো তারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাপার্ট ফ্রম দিস, যারা গ্লোবাল ইনভেস্টর আছে, তো গ্লোবাল ইনভেস্টররাও তো ধরেন যে বাংলাদেশ মার্কেটে ইনভেস্ট করে, তো তারা হচ্ছে হলো বাংলাদেশ মার্কেটের এই ফ্লোর প্রাইস ইম্পোজিশনের কারণে তাদের ইনভেস্টমেন্ট সেট থেকে বের করে দিছে। তার মানে ফরেন ফ্লোটাও কি কমে গেছে। তো এট সাম পয়েন্ট গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটর বোথ আন্ডারস্টুড যে এটা এইভাবে একটা মার্কেট আর্টিফিশিয়ালি ধরে রাখা যায় না, ঠিক আছে? তো তখন কি হয়েছে, তখন হচ্ছে হলো গভর্নমেন্ট বুঝতে পারছে যে ইলেকশন হয়ে গেছে, এখন আসলে এটা তুলে দাও, এখন আর এটার কোনো ইম্প্যাক্ট লিস্ট পলিটিক্যালি আমার জন্য নাই। তো তখন তুলে দেওয়ার পরেই ম্যাসিভ কারেকশন হয়ে যেখানে জাস্টিফাইড লেভেল প্রাইসে চলে আসছে, ওইখানে আবার বায়ার চলে আসছে। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি। স্যার, ইন জেনারেল মনে হচ্ছে আর্টিফিশিয়ালি ফ্লোর প্রাইসটা সেট করা ইজ আ ব্যাড আইডিয়া, কিন্তু স্যার কোভিড এর সময় যেটা করেছিল ওটা কি ওয়াজ ইট আ গুড আইডিয়া? কারণ মানুষ আসলে অনেক বেশি প্যানিক সেলিং করে ফেলতেছিল, সো ওই সময় ফ্লোর প্রাইস সেট করাটা কি রিজনেবল? আচ্ছা, থিওরিটিক্যালি আমি বলবো যে রিজনেবল না, কারণ হচ্ছে একটা লেভেল পর্যন্ত কারেকশন হলে ন্যাচারালি বায়ার চলে আসে। কি এটা কিভাবে যে আপনাকে এক্সাম্পলিফাই করি, লেটস সে ধরেন যে আপনি আপনি
একটা কোম্পানি, সে ধরেন যে আপনি আপনার ডিসিশন পয়েন্ট কি অ্যাজ এন ইনভেস্টর, সে ধরেন আপনার যে টাকা আছে, আপনি যদি খুব লিনিয়ার ভাবে চিন্তা করেন, আপনার টাকাটা আপনি স্টক মার্কেটে না দিলে আপনি টাকাটা দিবেন হচ্ছে হলো সে ব্যাংকে, রাইট? তো সে ব্যাংকে তাহলে কত পার্সেন্ট দেয়? সে 10% দেয়। তো কোনো কোম্পানি ধরেন যে 10, তার মানে আপনি 100 টাকা ব্যাংকে ইনভেস্ট করলে 10 টাকা পান, তাই তো, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তো ধরেন সেম ওয়েতে কোন একটা স্টক আছে যেটা 100 টাকা প্রাইস, যেটা পার ইয়ারে ধরেন যে 100% ডিভিডেন্ড দেয়। তো 100% ডিভিডেন্ড মানে হচ্ছে হলো 10 টাকা। তাহলে 10 টাকা যখন 100 টাকা প্রাইস ছিল দেয়, তাহলে আপনার জন্য যদি আমি বলি আপনি ব্যাংকে ইনভেস্ট করবেন না স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, আপনি ইনডিফারেন্ট। আমি স্টক মার্কেট তো ভোলাটাইল, আমি ব্যাংকে ইনভেস্ট করলাম। তো সেম কোম্পানি যদি এমন হয় যে ওইটার প্রাইস কারেকশন হয়ে এটা ধরেন যে 50 টাকা চলে আসছে, ঠিক আছে, তখন আপনি ওই কোম্পানি তো ধরেন যে প্রাইস পড়ছে, বাট ওই কোম্পানির তো আন্ডারলাইং বিজনেস বা এগুলো সব সেম আছে, সে যদি সেম ডিভিডেন্ড ধরে রাখে, তাহলে 50 টাকা লেভেলে তার ডিভিডেন্ড ইল্ড কত? তাহলে আপনি ওই কোম্পানি যদি 50 টাকা লেভেলে কিনেন, তাহলে আপনি মোটামুটি 20% পাচ্ছেন, কম্পেয়ার টু ধরেন যে আপনার ওই ব্যাংকেরটা ধরে নিলাম যদি সেম লেভেলে থাকে, 10% রেটই থাকে। তাহলে ন্যাচারালি কি, যখন একটা লেভেল পর্যন্ত প্রাইস চিপ হয়ে যাবে, তখন কি অটোমেটিক বায়ার চলে আসবে না? যে না, যে ধরনের বায়াররা চিন্তা করতো যে আগে আমি ব্যাংকে টাকা রাখবো, ওই বায়ারটা যখন দেখবে যে না, এই কোম্পানির প্রাইস এত কারেকশন হয়েছে যে ডাউন সাইড আসলে নাই, দেয়ার ইজ নো সেলার অলমোস্ট এট দা চিপ ভ্যালুয়েশন, এবং এই কোম্পানিতে ইনভেস্ট করলে ডিভিডেন্ড ইনকাম ইজ হায়ার দেন ব্যাংক রেট, তখন তো আর এই কোম্পানিটা আসলে পড়বে না। তো থিওরিটিক্যালি ধরেন যে আসলে তখন ইন্টারভিন না করলে ওই যে লেভেলে ইন্ডেক্স চলে গেছিল, অটোমেটিক একটা সময় বায়ার চলে আসতো। এক, হ্যাভিং সেড দ্যাট, আমি বলবো যে শুরুর দিকে তো আসলে কোভিড অন টাইম সিনারিও, একটা প্যানিক ড্রাইভেন সিচুয়েশন ছিল, তখন হয়তো রেগুলেটর অ্যাজ এ লাইক হচ্ছে মানে মার্কেট প্রোটেক্ট করার জন্য হয়তো প্রাইমারিলি একটা ইন্টারভেনশন করছে, বাট এটা আসলে ভেরি লং টাইম ধরে রাখা উচিত হয় নাই আর কি। যখন সিচুয়েশন কোভিড এই ধরনের ইস্যুগুলা নর্মালাইজড হয়ে গেছে, তখন এটা আসলে উঠায় দেওয়া উচিত ছিল। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার, বুঝতে পেরেছি। হুম। কেউ কোনো ইকুইটি নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি কি আপনাদের এর আগে কোনো ক্লাস নিয়েছিলাম? স্যার আপনি মেবি আমাদের ওই যে শান্তার অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে দেখাতে এসেছিলেন। ও আচ্ছা, আপনারা ওই যে অ্যাকাউন্ট ওপেন করলে ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং এন্ড 1000 টাকা ব্যালেন্স ছিল, রাইট রাইট। ওকে, ওই স্বপ্নিল যে স্যার, ইয়েস। স্বপ্নিল ভাইয়ের ক্লাসে আসছিলাম, রাইট রাইট, মনে পড়ছে। সো আমরা যদি মোটামুটি ইকুইটি থেকে এবার যদি চলে আসি, যে আসলে আমরা যদি ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট গুলার কথা বলি, তো ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট আমাদের দেশে যদি বলি তাহলে হচ্ছিল দিস পয়েন্ট, যেটা ট্রেডেড ফিক্সড ইনকাম বা যেটা লিস্টেড ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, আর সবচেয়ে পপুলার অ্যাক্টিভ প্রোডাক্ট সেটা হচ্ছিল গভর্নমেন্ট সিকিউরিটিজ। এটার অল্টারনেটিভ ভাবে ট্রেজারি সিকিউরিটিজও বলা চলে। তো ট্রেজারি সিকিউরিটিজ কি? ট্রেজারি সিকিউরিটিজ হচ্ছে একটা ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে গভর্নমেন্ট, যারা ইনভেস্টর তাদের কাছ থেকে লোন নেয়। তো অ্যাজ যে কোনো লোনের এগেনস্টে কি দেওয়া লাগে? ইন্টারেস্ট দেওয়া লাগে। তো গভর্নমেন্টও এই ট্রেজারি ইনস্ট্রুমেন্ট যারা কিনে বা যারা এর ওনার, তাদের হচ্ছে হলো কুপন পেমেন্ট করে। তাহলে আপনি কখন চিন্তা করবেন যে আমি আসলে ট্রেজারি সিকিউরিটিজে এখন আমার ফান্ড অ্যালোকেশন বাড়াবো? তো আপনি যখন দেখবেন যে ইন্টারেস্ট রেট অফ ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট ইজ ভেরি হাই, তখন যাবেন। তাহলে এখন আপনি কোনটা কিনবেন? ট্রেজারি ইনস্ট্রুমেন্টের মধ্যে আবার হচ্ছে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে টি বিল, আরেকটা হচ্ছে টি বন্ড। তো টি বিল কোনটা? যেটার ম্যাচুরিটি ইজ লেস দেন 1 ইয়ার। আর টি বন্ড কোনটা? যেটার ম্যাচুরিটি মোর দেন 1 ইয়ার। তাহলে মোর দেন 1 ইয়ার কিরকম হতে পারে? বাংলাদেশ মার্কেটে 2, 5,
10, 15 and 20 ইয়ারের ট্রেজারি বন্ড অ্যাভেলেবল। এট দিস পয়েন্ট আপনি যদি চান তাহলে হচ্ছে ক্যাপিটাল মার্কেটের থ্রুতে সরাসরি টি বন্ড কিনতে পারবেন। ট্রেজারি বিলও ক্যাপিটাল মার্কেটের থ্রুতে কিনা যায়, বাট দিস ইজ নট অ্যাক্টিভলি ট্রেডেড। ট্রেজারি বন্ড ক্যাপিটাল মার্কেটে ট্রেড করা যায়, ট্রেজারি বিল করা যায় না। ট্রেজারি বিল বাই করা যায় থ্রু মার্চেন্ট ব্যাংক, আর ট্রেজারি বন্ড ক্যান বি বট থ্রু এনি অনার কি, থ্রু হচ্ছে মার্চেন্ট ব্যাংক এন্ড ব্রোকারেজ হাউস বোথ। সো প্রাইমারিলি আমাদের যে ডিসকাশন পয়েন্টটা সেটা হচ্ছে ট্রেজারি বন্ড। তাহলে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে অ্যাজ আই ওয়াজ সেইং যে ট্রেজারি বন্ড ক্যান বি লাইক হচ্ছে 2 ইয়ার, 5 ইয়ার, 10 ইয়ার, 15 ইয়ার অ্যান্ড 20 ইয়ার। তো যদি আপনি দেখেন যে ইন্টারেস্ট রেটস আর রাইজিং অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড মার্কেট ডাইনামিক্স ইজ সাচ দ্যাট যে ইট উইল কন্টিনিউ টু গো আপ, তো ইন দ্যাট কেস ইউ উইল ইনভেস্ট ইন শর্ট টেনর ট্রেজারি বন্ড। কেন? হচ্ছে গোয়িং ফরওয়ার্ড যে ট্রেজারি বন্ড গুলো আসবে ওগুলার রেট আরো হাই। তো এখনই যদি আপনি হায়ার রেটে লক হয়ে যান তাহলে গোয়িং ফরওয়ার্ড যে রেটটা বাড়বে ওইটার বেনিফিট আপনি নিতে পারবেন না। তো রাইজিং ইন্টারেস্ট রেট সিনারিওতে আপনি হচ্ছে শর্ট টেনারে ইনভেস্ট করবেন। যখন মনে হবে যে না এটা পিক হয়ে গেছে তখন আপনি লক ইন হয়ে যাবেন, তখন আপনি হচ্ছে লং টার্মের জন্য ইনভেস্ট করে যাবেন। ঠিক আছে? আর যখন হচ্ছে ইন্টারেস্ট রেট আপনি যদি এট দিস পয়েন্ট এসে চিন্তা করেন বা বের করতে পারেন বা বুঝতে পারেন যে গোয়িং ফরওয়ার্ড মার্কেট ডাইনামিক্স ইজ সাচ দ্যাট যে ইন্টারেস্ট রেট উইল গো ডাউন, সেক্ষেত্রে আপনি চাবেন যত দিন পসিবল হায়ার রেটে লক ইন হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে ইউ উইল ইনভেস্ট ইন লঙ্গার টেনর বন্ডস। ওকে, এতটুকু বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, তাহলে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে আমাদের ফ্রেমওয়ার্কটা কিরকম আমরা যদি দেখি, যে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে আমরা কি ধরনের ভ্যালুয়েশন ইউজ করি। আমরা হচ্ছে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে ওই আগের মতোই ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন মডেল ইউজ করি। তো একটা বন্ডের প্রাইস কিভাবে বের করে, ইট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল দ্য কুপন পেমেন্ট এন্ড হচ্ছে ফেস ভ্যালু, যেটা এট দ্য এন্ড অফ দ্য টেনর ফেরত দিবে সেটার প্রেজেন্ট ভ্যালু, এটা বের করবে। ট্রেজারি বন্ড বাংলাদেশে যেগুলা অ্যাভেলেবেল এগুলার কুপন পেমেন্ট কিরকম হয়, এগুলা হচ্ছে আফটার এভরি 6 মান্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই কুপনের টাকা চলে যাবে। আর ফেস ভ্যালু কখন ফেরত পাবেন? এট দ্য এন্ড অফ দ্য টেনর। আপনি যদি 5 ইয়ার বন্ড কিনেন 5 বছর শেষে আপনি হচ্ছে পুরা ফেস ভ্যালু ফেরত পাবেন। বাংলাদেশে যে বন্ড গুলা ট্রেড হয় এগুলার ফেস ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। মিনিমাম ফেস ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, মানে আপনি কিনতে চাইলে মিনিমাল কত লাগবে? 1 লাখ টাকা। ঠিক আছে? তো বন্ড প্রাইস আপনি বের করলেন। তাহলে দেখেন আমার কাছে কি কি ইনফরমেশন আছে। আমার কাছে কুপন আগে থেকে জানা থাকবে যে গভর্নমেন্ট এই একটা পার্টিকুলার বন্ডে কত টাকা কুপন দিবে, গভর্নমেন্ট এই বন্ড আমি যদি কিনি তাহলে কত টাকা ফেরত পাবো। তাহলে আমার কাছে থাকবে নাকি শুধু হচ্ছে যে যে রেটে আমি ডিসকাউন্ট করব। ঠিক আছে? এই রেটটা কিসের উপর ডিপেন্ড করবে? এই রেটটা হচ্ছে মার্কেট ডাইনামিক্স এর উপর ডিপেন্ড করবে। এই রেটটার ভেরিয়েশনের কারণে এক একজন বায়ার এক এক পয়েন্টে একটা পার্টিকুলার বন্ড কিনতে ইন্টারেস্টেড হবে। তো মুভিং টু হচ্ছে ওয়াইটিএম এন্ড বন্ড প্রাইসিং। আচ্ছা দেখেন, এতক্ষণ আমরা ডিসকাস করতেছিলাম হচ্ছে কুপন, কিন্তু এর সাথে আরেকটা রিলেটেড কনসেপ্ট হচ্ছে ওয়াইটিএম। ওয়াইটিএম কি আর কুপন কি? আপনাকে যদি অ্যাজ অ্যান ইনভেস্টর হিসেবে জিজ্ঞাসা করা হয় যে আপনি কুপন দেখে বন্ড কিনবেন না ওয়াইটিএম দেখে বন্ড কিনবেন, আপনার অ্যান্সার হওয়া উচিত হচ্ছে ওয়াইটিএম। ওয়াইটিএম কেন? ওয়াইটিএম কনসিডার্স বোথ কুপন এন্ড হচ্ছে প্রাইসিং চেঞ্জেস গোয়িং ফরওয়ার্ড অফ এ বন্ড। আর হচ্ছে কুপন তো হচ্ছে আপনি যে ইন্টারেস্ট রেটটা পান। যদি সামারি বা লিনিয়ারলি বলি, কুপন পেমেন্ট মানে বা ওয়াইটিএম মানে হচ্ছে একটা বন্ডে ইনভেস্ট করে আপনি টোটাল কত টাকা পার অ্যানুয়াল রিটার্ন পাবেন, দ্যাট ইজ হচ্ছে ওয়াইটিএম। আর কুপন মানে হচ্ছে ওই বন্ডটাতে ইনভেস্ট করে কুপন ইন্টারেস্ট ইনকাম হিসাবে কত পার্সেন্টেজ পার অ্যানুয়াল পাবেন। তো এই দুইটা ডিসিশন পয়েন্টের মধ্যে ওয়াইটিএম ইজ মোর কম্প্রিহেন্সিভ, দ্যাট ইজ ওয়াই আপনার ডিসিশন পয়েন্ট শুড বি বেসড অন হচ্ছে ওয়াইটিএম। ওকে,
নাও মুভিং ফরওয়ার্ড আমাদের বাংলাদেশ স্টক মার্কেটে যদি বলি, তাহলে হচ্ছে হলো আপনার ট্রানজেকশন করতে হলে কিছু জিনিস একটু জানতে হবে। তাহলে সেগুলা কি, যে আপনি হচ্ছে হলো মিনিমাল ট্রানজেকশন ভ্যালু কোন একটা বন্ড কিনতে চাইলে 1 লাখ টাকা অ্যান্ড ইটস মাল্টিপল। বন্ড শেয়ারের প্রাইস গুলা হচ্ছে হলো 1 ডেসিমেল পর্যন্ত কোট করে, আর হচ্ছে হলো বন্ডের প্রাইস আপ টু 4 ডেসিমেল পর্যন্ত কোট করে। আমরা ট্রানজেক্ট করি, এটা হচ্ছে হলো ক্লিন প্রাইস, এন্ড সেটেলমেন্ট হয় হচ্ছে হলো ডার্টি প্রাইসে। তো এইখানে একটু বলি যে হোয়াট ইজ ক্লিন প্রাইস এন্ড হোয়াট ইজ ডার্টি প্রাইস। অর্থাৎ দেখেন, অ্যাজ আই ওয়াজ সেইং, যে একটা বন্ডের 6 মান্থের ইন্টারেস্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রতি 6 মাস পর পর, ট্রেজারি বন্ড কিনলে, রাইট? তো হোয়াট ইফ, যে কেউ কোনো একজন ইনভেস্টর একটা বন্ড কিনলো, সে 2 মাস হোল্ড করলো, 2 মাস পরে আপনার কাছে বন্ডটা সেল করে দিল। তাইলে যেটা হবে, যে সে একজন ইনভেস্টর জানুয়ারিতে একটা বন্ড কিনলো 1 তারিখ, আপনার কাছে ফেব্রুয়ারি 28-এ সেল করে দিল। তাইলে হচ্ছে আপনি বন্ডটার ওনার হয়ে গেলেন মার্চের 1 তারিখ থেকে, এবং জুন মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারেস্ট ঢুকবে। তাইলে লজিক্যালি যেটা হওয়া উচিত, যে একটা বন্ড যে যে কয়েকদিন হোল্ড করবে, তার ওই কয়েকদিনের ইন্টারেস্ট পাওয়া উচিত। তার মানে ফার্স্ট পার্সন যে আপনার কাছে বন্ডটা সেল করছে, তার পাওয়া উচিত 2 মাসের, এবং আপনি যেহেতু বন্ডটা হোল্ড করছেন 4 মাসের জন্য, আপনার পাওয়া উচিত 4 মান্থের। কিন্তু গভর্নমেন্ট তো ভেঙে ভেঙে দিবে না, গভর্নমেন্ট টোটাল 6 মান্থের ইন্টারেস্ট আপনার কাছে সরাসরি পাঠিয়ে দিবে, যে হচ্ছে লেটেস্ট হোল্ডার অন দ্য রেকর্ড ডেট, যার নামে বন্ডটা আছে। তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে হলো আপনি যখন বন্ডটা কিনবেন, তখন যে ফার্স্ট হোল্ডার ছিল তাকে 2 মাসের টাকা এই যে যে অ্যাক্রুড ইন্টারেস্ট এটা দিবেন। আর আপনি জুন মাসে যখন হচ্ছে 6 মান্থের পাবেন, তার মানে আপনি 6 মান্থের ইন্টারেস্ট পাইছেন, 2 মাস দিছেন। তার মানে নেট আপনার কাছে তো 4 মান্থই রয়ে গেছে, রাইট? তো এই যে যে অ্যাক্রুড ইন্টারেস্ট পে করা ওয়াইল বাইং বন্ড, দ্যাট ইজ হচ্ছে হলো ডার্টি প্রাইস। এতটুকু বুঝতে পারছেন? একজন ইয়েস স্যার। একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আই থিঙ্ক বন্ডের ইয়াটা, বাট সিম্পলি যেটা সেটা হচ্ছিল যে আমরা বন্ড বাইং এর সময় একজন ইনভেস্টর বা সেলার যতদিনের জন্য বন্ডটা হোল্ড করতেছে, ওই অতদিনের অ্যাক্রুড ইন্টারেস্টের টাকা পে করে বন্ডটা কিনতে হয়। এই যে যে অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যামাউন্টটা সহ পে করা, এটা হচ্ছিল ডার্টি প্রাইস বলে। নাও এই বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের হচ্ছিল প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেস কি কি। আমরা যদি বন্ড ভ্যালুয়েশনের প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেস বলি, আমরা যদি ওই যে প্রিভিয়াস ফ্রেমওয়ার্কের মধ্যে চলে যাই, যদি ম্যাথমেটিক্যালি দেখি, যে বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে আমার কাছে কুপন জানা, ফেস ভ্যালু জানা। তাহলে ডিফারেন্স হয় কিসে? ডিফারেন্স হচ্ছিল গোয়িং ফরওয়ার্ড মার্কেট রেট কিরকম হবে। গোয়িং ফরওয়ার্ড যদি আমার কাছে মনে হয় যে মার্কেট রেট বাড়বে, তাহলে আমি হায়ার রেটে ডিসকাউন্ট করবো। কেউ যদি মনে করে মার্কেট রেট কমবে, তাহলে সে লোয়ার রেটে ডিসকাউন্ট করবে। এটা বাড়াবে, কেউ হয়তো এটাকে আরেকটু লো করবে, এই তো। তো প্র্যাকটিক্যালি আমাদের দেশে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে গভর্নমেন্ট সিকিউরিটিজ বিং এ রিলেটিভলি নিউ প্রোডাক্ট, এটা হচ্ছে হলো মানে বায়ার এন্ড সেলার অ্যারেঞ্জ করাটা ডিফিকাল্ট। তো মোস্ট অফ দা টাইম যেটা দেখা যায়, এগুলার বায়ার বা সেলার মোস্টলি হচ্ছে হলো ফিউ লার্জ ব্যাংক। তো আপনি যখন ইন্ডিভিজুয়ালি কোনো বন্ড কিনবেন, তখন যখন এটা সেল করতে যাবেন, তো দেখা যাবে যে এই 4-5টা ব্যাংকের মাঝখানে আপনার ধরেন যে এই ইয়াটা সেল করতে হবে। তো যখন একজন বায়ার জানে যে সেল করলে আসলে আপনার তার কাছে যেতে হবে, তো তখন কি হবে, সে ধরেন যে তার জন্য ফেভারেবল প্রাইসটা কোট করবে। তো দ্যাট ইজ ওয়াই আপনি, যদিও ফেয়ার ভ্যালুটা কেমন হওয়া উচিত জানেন, আপনার অ্যাকচুয়াল সেল করতে গেলে আপনি ফেভারেবল রেট থেকে হয়তো একটু কম পাবেন। এটা হচ্ছে ইন দা, যেহেতু বন্ড মার্কেট ইজ নট লিকুইড ইন দা কনটেক্সট অফ বাংলাদেশ, বায়ার এন্ড সেলার আপনার অ্যারেঞ্জ করতে হয়। আপনি সেল করতে গেলে আপনাকে বায়ার খুঁজে আনতে হয়, আপনি বাই করতে গেলেও আপনার ধরেন যে সেলার খুঁজতে হয় যে কে সেল করবে।
সেম গোস টু হচ্ছে হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যখন হচ্ছে ব্যাংক গুলা বা হচ্ছে হলো গভর্নমেন্টের টাকার দরকার হয়, তখন দেখা যায় যে হচ্ছে হলো এইগুলার রেট বেড়ে যায়। প্লাস হচ্ছে হলো এই যে আমাদের দেশে এখনো যেহেতু বন্ড মার্কেটটা ডেভেলপ না, গভর্নমেন্ট মানে সিম্পলি যদি বলি যে ট্রেজারি সিকিউরিটিজ এর প্রাইসিং এটা ঠিক করার জন্য আন্ডারলাইং হিসেবে একটা বেঞ্চমার্ক ইল্ডের দরকার হয়। তো এখন পর্যন্ত গভর্নমেন্ট এই যেহেতু মার্কেটটা অ্যাক্টিভ করার চেষ্টা করতেছে, ইট ইজ নিউলি ইন্ট্রোডিউস, তো এই বেঞ্চমার্ক ইল্ডটা রিজার্ভ করার জন্য গভর্নমেন্ট হচ্ছে হলো আমাদের কিছু টপ নচ ব্যাংকের কাছ থেকে একটা কোটেশন যায় যে এই বন্ডটা তুমি যদি কিনতা কত টাকায় কিনতা। ওই কোটেশনের বেসিসে তারা ওই বেঞ্চমার্ক একটা ইল্ড কার্ভ তৈরি করার চেষ্টা করে। তো যেহেতু এটা ইজ নট বেসড অন অ্যাকচুয়াল ট্রেড, এটা হচ্ছে হলো বেসড অন সে ধরেন যে একটা ইল্ড কার্ভ ডেভেলপ করার জন্য। তো দেখা যায় যে অ্যাকচুয়াল ট্রেডিং থেকে ওই যে ইল্ড কার্ভের থ্রুতে বা ইল্ড কার্ভের প্রাইস পয়েন্ট গুলা ধরে আমি যদি একটা ভ্যালুয়েশন করি, তখন হচ্ছে হলো এটার একটা ডিসক্রিপেন্সি দেখা যায়। সো দ্যাট ইজ ওয়াই ধরেন যে ওই যে ম্যাথমেটিক্যালি আপনি যেভাবে করেন, অ্যাকচুয়াল বাইং এন্ড সেলিং প্রাইস একটু ডিফিকাল্ট হয় আর কি। তো হ্যাভিং সেড দ্যাট, আমি মোটামুটি এন্ড অফ দ্য সেশন, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন রিগার্ডিং ধরেন যে ইকুইটি মার্কেট, বন্ড মার্কেট, অথবা ধরেন যে এনিথিং আর কি ইন পার্টিকুলার ক্যাপিটাল মার্কেট নিয়ে। স্যার একদম শেষে yield curve এর ব্যাপারটা আরেকবার বলা যাবে? শিওর বলা যাবে। দেখেন, বন্ড মার্কেট ইজ লাইক হচ্ছে রিলেটিভলি নিউ মার্কেট উইথিন দ্য ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশ। তো বন্ড মার্কেটে অ্যাজ আই ওয়াজ সেইং যে বায়ার এন্ড সেলার, এটা মনে করেন যে কি বলা চলে, এটা মানে আপনাকে অ্যারেঞ্জ করা লাগে। তাহলে দেখেন এখন তাহলে একটা বন্ডের প্রাইস কত হওয়া উচিত, এটা তাহলে কেমনে বের করবো? পার ডে তো একদিন গেলে একদিনের ইন্টারেস্ট একটা বন্ডের সাথে অ্যাড হওয়া উচিত। তো গভর্নমেন্ট এই যে যে পার ডে ভ্যালুয়েশনটা বের করার জন্য, তারা হচ্ছে হলো আমাদের দেশে কিছু টপ নচ ব্যাংক আছে যাদের আমরা পিডি বলি, বা যারা আসলে বন্ডের ট্রেডিং গুলা করে। তো ওদের কাছে বলছে যে আমার হচ্ছে একটা বেঞ্চমার্ক ইল্ড কার্ভ লাগবে পার ডে। তো তুমি আমাকে স্পেসিফিক এই কয়েকটা বন্ডের, তুমি যদি কিনতা বা তুমি যদি সেল করতা, কত ইল্ডে বা কত প্রাইসে এই বন্ডটা কিনতা বা সেল করতা, এরকম একটা কোটেশন দিবা। তো কোটেশন দেয়া এবং অ্যাকচুয়ালি এক্সিকিউটেড ট্রেড, এটা তো ডিফারেন্ট, রাইট? অ্যাজ আমি আপনাদের বলতেছিলাম যে যেহেতু বন্ড বাইং এন্ড সেলিং এটা ইজ কনসেন্ট্রেটেড অ্যামং ফিউ ব্যাংকস, তার মানে হচ্ছে হলো যে এই ফিউ ব্যাংকস তাদের ফেভারেবল রেটে বাই সেল করবে। কিন্তু কোটেশন মানে হচ্ছে হলো জাস্ট একটা প্রাইস দেওয়া যে এই প্রাইস হইলে হয়তো তারা বাই সেল করবে, কিন্তু অ্যাকচুয়ালি তো তারা বাই সেল করতেছে না। জাস্ট হচ্ছে মানে রেগুলেটরি রিজনে তারা একটা প্রাইস দিচ্ছে যে এই প্রাইসে হইলে হয়তো তারা কিনতো বা সেল করতো। সো দ্যাট ইজ ওয়াই এই যে বন্ড প্রাইস ক্যালকুলেটেড ইউজিং বেঞ্চমার্ক ইল্ড ইজ নট মনে করেন যে ইকুয়াল টু দ্য বন্ড প্রাইস অ্যাকচুয়ালি ইউ গেট হোয়াইল বাইং অ্যান্ড সেলিং দ্য বন্ড ইন দ্য মার্কেট। ওকে। ইয়েস স্যার, বুঝেছি। আর 1 মিনিট, আর যদি কারো কোনো কিছু থাকে তাহলে একটু বলতে পারেন। বা এই সেশনটা মোটামুটি আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, একটু অফ জি জি টপিক হতে পারে। জি জি এটা বলেন। এটা হচ্ছে স্যার মার্জিন রুল সম্পর্কে। রিসেন্টলি আর কি জি বলেন। বাংলাদেশের এই মার্জিন রুলের নিয়মগুলো খুব স্ট্রিক্ট করে ফেলছে। সো জি মাই কোয়েশ্চেন ওয়াজ যে বাংলাদেশের কনটেক্সটে এটা আসলে মার্কেটকে কিভাবে এফেক্ট করে, এন্ড ইজ ইট আ গুড থিং নেট অর ব্যাড থিং আমাদের মতো একটা মার্কেটের জন্য ইন আচ্ছা, জেনারেল আর কি? মানে আমাদের মতো আমি বলি যে আমাদের মার্কেটে আসলে মেইন পার্টিসিপেন্ট কারা, আমি এখান থেকে কোশ্চেনটা আসলে শুরু করতে চাই। তো আমাদের মার্কেটটা কি ইজ ইট লাইক হচ্ছে রিটেল ডমিনেটেড, অর ইজ ইট লাইক ইনস্টিটিউশনালি ডমিনেটেড? তো প্রথম কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে যে ইট ইজ রিটেল ডমিনেটেড। তো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেভেল অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি উই হ্যাভ, রাইট? তো মার্জিন ট্রেডিং এটা মানে কি? এটা মানে হচ্ছে হলো ইউ হ্যাভ 100 টাকা,
you can borrow money against this 100 টাকা to buy shares, right? তো আপনি যখন হচ্ছে হলো এর এগেনস্টে বরোইং করবেন, তখন হচ্ছে হলো কি হবে, আপনার একটা পোর্শন থাকবে, আবার হচ্ছে লোনের একটা পোর্শন থাকবে। তো যখন শেয়ার প্রাইস বাড়ে তখন কোনো সমস্যা নেই, আপনি লোনের পোর্শন তো কনস্ট্যান্ট থাকে, আপনার পোর্শন আস্তে আস্তে বাড়তে থাকে। বাট যখন স্টক প্রাইস কমে যায় তখন কি প্রবলেম হয়, তখন কি আপনার থেকে আগে আগে ইরোশন হওয়া শুরু করে, রাইট? তো তখন যেটা হয় যে একটা সময় যখন হচ্ছে স্টক প্রাইস কমতে কমতে ওই লোনের কাছাকাছি চলে আসে, তখন হচ্ছে সেল করে দেয়। তো পুরাপুরি দেখা যায় যে যারা মার্জিন ইনভেস্টর আছে তারা এই জিনিসটা, যেহেতু ফাইন্যান্সিয়াল লিটারেসি হাই না, এই জিনিসটা ম্যানেজমেন্টটা তাদের সাইড থেকে প্রপার না, এবং এই জিনিসটা ব্রড লেভেলে দেখা গেছে যে যতজন মার্জিন ইউজ করে শেয়ার কিনছে, মোস্টলি লাইক অ্যারাউন্ড আমাদের ইয়াতে আমি বলি, আমার এক্সপিরিয়েন্স আমি দেখছি যে 95% ইনভেস্টর মেক লসেস। ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই এই রুলটা একটু স্ট্রিক্ট করা হয়েছে আমাদের কনটেক্সটে। টেম্পোরারিলি যেটা দেখা গেছে যে এর কারণে ধরেন যে একটু নেগেটিভ ইনভেস্টর সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে, এবং হচ্ছে মানে যদি আমি বলি যে টার্ন ওভার, মার্কেট টার্ন ওভারের পোর্শন একটা হচ্ছে ইনভেস্টরদের নিজের টাকা, আরেকটা হচ্ছে মার্জিন লোন থেকে যে টাকাটা দিয়ে শেয়ার কিনে। তো ওই সেগমেন্টটার ফ্লো কমে গেছে, বাট আমরা যদি লং টার্ম চিন্তা করি তাহলে আমার মতে আপাতত এটার ইম্প্যাক্ট হয়তো একটু লম্বা সময় দেখলে আস্তে আস্তে এটার বেনিফিট হয়তো দেখা যাবে। হ্যাভিং সেড দ্যাট, ধরেন গ্লোবালি আসলে এই ধরনের প্র্যাকটিস করে না, কারণ হচ্ছে এই মার্জিন নেওয়া বা দেয়া এটা তো আসলে কমপ্লিটলি একজন ইন্ডিভিজুয়ালের ধরেন যে নিজস্ব চয়েস, রাইট? যে সে আসলে কি পরিমাণ রিস্ক অ্যাজিউম করবে বা করবে না। কিন্তু কনসিডারিং দ্য ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড দ্য লিটারেসি অফ দ্য ইনভেস্টর্স উই হ্যাভ, হু প্রাইমারিলি ট্রেড ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ, মনে হচ্ছে টেম্পোরারিলি হয়তো এটা ভালোই হয়েছে এই আর কি। এটা বুঝতে আমার পারছি স্যার, পার্সোনাল থ্যাংক ওপিনিয়ন আর কি। আপনার কন্ট্রারি ওপিনিয়ন থাকতে পারে, বাট আপনার কন্ট্রারির সাথে আমি আসলে দ্বিমত প্রকাশ করি না, কারণ হচ্ছে গ্লোবালি আসলে এগুলো এইভাবে রেগুলেট করে না। কারণ হচ্ছে কেউ যদি মার্জিন নিয়ে ব্যবসা করতে চায় এটা তার নিজস্ব পার্সোনাল চয়েস, হচ্ছে লুজার হলে সে পার্সোনালি লুজার হবে, কিন্তু আমাদের দেশে আসলে লুজারের পার্সেন্টেজটা অনেক বেশি আর কি। দ্যাট ইজ ওয়াই আর কি রেগুলেটর এটার একটু স্ট্রিক্ট করে ফেলছে। সো আই অ্যাজিউম যে আপনাদের মোটামুটি মানে আর কারো কোনো কোশ্চেন নাই। হ্যাভিং সেড দিস, I want to end the session and thank you all for accompanying me. হয়তো এগুলো, এই কনসেপ্ট গুলো একটু ডিফিকাল্ট, বা একটু সামনাসামনি বোঝাতে পারলে হয়তো ইট উড হ্যাভ বিন মোর পার্টিসিপেটিভ। বাট আমিও আবার আসলে জুমে ক্লাস নিয়ে অত বেশি ইয়া না আর কি, মনে করেন যে আমি জুমে আসলে এরকম না যে কন্টিনিউয়াসলি ক্লাস ক্লাস নেই। তো হয়তো একটু ওই কারণে আমার সাইড থেকে একটু ইয়া থাকতে পারে, আহ কি বলা চলে, মানে প্রপার ইয়াটা হয়তো দিতে পারার একটু ডিফিসিয়েন্সি থাকতে পারে, বাট আই ট্রাইড। তো এর মধ্যে আমি আপনাদের স্লাইডটা দিয়ে দিব। এছাড়া আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে ইউ ক্যান রিচ আউট টু মি থ্রু ইমেল অর মানে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে? তো থ্যাংক ইউ অল, আমি Thank শেষ you so করতেছি। much, sir. হ্যাঁ, থ্যাংক ইউ অল, বাই।